রাস্তার পাশে চায়ের দোকানে চা খেতে খেতে খেয়াল করে কে যেন দৌড়ে আসছে অন্ধকার রাস্তা দিয়ে। কাছে আসতে দেখে আর কেউ নয়, রবির ছোট বোন। ছোট বোনকে এভাবে দৌড়তে দেখে রবির হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। ছোট বোন রিহি এসে রাহির সামনে দাঁড়িয়ে গেল। রবি রিহির হাত ধরতে ধরতে বলল, কি হয়েছে তোর? ততক্ষণে রিহি অজ্ঞান হয়ে গেল। এদিকেই কিছু লোক দৌড়ে এসে রবি আর রিহিকে ঘিরে ধরল। এতক্ষণে চারপাশে থাকা লোকগুলো রবিকে ঘিরে ফেলেছে। একটা লোক এসে রবির কাঁধে হাত দিয়ে রবির পেছনে ফেরে। রবি বুঝতে পারে এই লোকগুলো রিহির পিছু নিয়েছিল। রিহিকে মাটিতে রেখে রবি দাঁড়াতে পেছন থেকে একটা লোক বলে, ভাই, এখানে ঝামেলা করে লাভ নাই, ফোনটা নিয়ে চলো এখান থেকে। তার মানে রিহির ফোনে এমন কিছু আছে যেটা তাদের ক্ষতি করতে পারে। রবি রিহির ফোনটা নিল, ফোনটা লোকগুলোর দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই, যদি আপনাদের ক্ষতি হয় এমন কিছু থাকে তাহলে ডিলিট করে দেন। রবির হাত থেকে ফোনটা নিয়ে কিছু সময় টিপাটিপি করে ফোনটা মাটিতে আছাড় দিল। রবি চুপচাপ হয়ে আছে, কিছু বলছে না। তারা চলে গেলে ভাঙা ফোনটা রবি নিজের পকেটে নিল। পাশের দোকান থেকে এক বোতল জল নিয়ে রিহির মুখে দিয়ে জ্ঞান ফেরালো। রিহি চোখ খুলে রবিকে দেখে ভাইয়া বলে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। রিহিকে জড়িয়ে ধরে রবি চারপাশের লোকগুলোকে ভালো করে দেখে নিল। এত কিছু হয়ে গেল, একটা লোকও রবিকে হেল্প করতে চাইল না। রবি রিহির কান্না থামিয়ে একটা রিক্সা ডেকে বাসায় চলে এলো। আপু দরজা খুলে দিল। রবি রিহিকে নিয়ে সোফায় বসালো। আপু রিহিকে জিজ্ঞেস করলো কি হয়েছে। রিহি কোনো জবাব দিচ্ছে না। রবিও জানে না আসলে হয়েছেটা কি। তবে রবি যেটুকু জানলো সেটুকু আপুকে বলল। এক গ্লাস পানি রিহির হাতে দিতে দিতে জিজ্ঞেস করলো ফোনে কি ছিল। এবার রিহি বলল, আমি প্রাইভেট পড়ে আসার সময় দেখি ওই লোকগুলো একটা মেয়েকে কিডন্যাপ করছে। মেয়েটাকে তারা খুন করেছে। এগুলো আমি ফোনে ভিডিও করে রাখি, তাই তারা আমার পিছু নিয়েছে। আমি ব্যাপারটা দেখছি, তুই শান্ত থাক। রিহি আর আপুর কথা বলছে। রিহি তখনও শকের মধ্যে আছে। রবি রিহির ভাঙা ফোনটা নিয়ে দোকান থেকে ঠিক করে আনলো। ফোনটা ঠিক করার পর রবি সেটা নিয়ে সোজা বাসায় চলে এসে ফোনের ডিলিট করা ভিডিও রিকভার করলো। রবি একজন পুলিশ অফিসার। একটা মিথ্যা খুনের অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু রবি পুলিশের এই চাকরির কোনো পরোয়া করে না, কারণ এই চাকরি যাওয়ার ফলে তার উল্টো লাভ হয়েছে। যতদিন আইনের মধ্যে ছিল ততদিন স্বাধীনভাবে কিছু করতে পারেনি, তবে এখন চাইলে সব করতে পারে। একজন পুলিশ অফিসার থেকে মাফিয়া হয়ে ওঠার পেছনে আছে অনেক গল্প। রিহির ফোনটা তাকে দিয়ে বলল, ভয় পাস না, তোর ভাই আছে তো। রিহি রবির কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ বলল। রবি নিজের রুমে চলে এলো। নিজের কম্পিউটারে বসে একটা ফাইল ওপেন করলো। সেখানে বেশ কিছু ছবি আর তাদের নাম ঠিকানা লেখা আছে। ফাইলটায় একবার চোখ বুলিয়ে নিয়ে ঘুমাতে চলে গেল। পরদিন একটা নিউজ দেখে রিহি যথারীতি ভয় পেয়ে যায়, কারণ সেই প্রাইভেট থেকে ফেরার পথে যাদের খুন করতে দেখেছিল তাদের একজন এখন খুন হয়েছে। রবি তখনও ঘুমিয়েছিল। রিহি তাড়াতাড়ি রবি রুমে এসে ডাকছে তাকে। ঘুম ঘুম চোখে রবি উঠে বসে, রিহিকে কি হয়েছে জিজ্ঞেস করে। তখন রিহি নিউজের কথাগুলো বলে। রবি বুঝতে পারে রিহি অনেক এক্সাইটেড বিষয়টি নিয়ে, তাই রবি রিহিকে বলল, এসব খারাপ মানুষগুলো এভাবে শাস্তি পায়, সামনের দিনে হয়তো আরও বাজেভাবে শাস্তি পাবে। এসব নিয়ে তুই চিন্তা করিস না, আমি আছি তো। রিহি রবির কথা শুনে রুম থেকে যেতে না যেতে আপু চলে আসে। রবি আপুর মুখ দেখে বুঝতে পারে এখন নিশ্চয়ই কথা শুনতে হবে। মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। আপু বলে, কাল রাতে বের হয়েছিস? ওই না তো, কেন? একদম মিথ্যা বলবি না, লোকটাকে তুই মেরেছিস। তুমি জানোই যখন, আমি আর কি বলবো। কেন মেরেছিস? আইনে থেকে খারাপ মানুষগুলোর উচ্ছেদ করতে পারিনি, যার ফলে বেরিয়ে আসলাম সেই আইন থেকে। তুই না বলেছিলি এসব ছেড়ে দিবি? হাজারো দেশপ্রেমিককে রেখে আমি একা কীভাবে বাসায় বসে থাকতে পারি? তোর যা ইচ্ছা কর, তবে কোনো ভালো বা নিরীহ মানুষ যাতে না মরে। তুমি বলছো এটা? হ্যাঁ বলছি। রবি আপুর কথা শুনে বেশ অবাক হলো, কারণ এতদিন আপু এসব গুম খুন করতে নিষেধ করত, কিন্তু আজ সত্যি মিথ্যা দেখে এসব করতে বলছে। আসলেই চিন্তা করার মতো। আপু চলে গেলে রবি উঠে ফ্রেশ হয়ে নেয়। একটু পর নাস্তা করতে আসে। সবাই মিলে নাস্তা করে নেয়। হঠাৎ একটা ফোন আসে। কথা শেষ করে রবি বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আপু বুঝতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইক বের করেছে।
রবি বাইক তখন বের করে যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকবে। রবি সোজা পাহাড়ি একটা অঞ্চলে চলে গেল। কিছুটা ভেতরে গিয়ে বাইক রেখে ছোট একটা সুড়ঙ্গ দিয়ে ভেতরে চলে গেল। আরও কিছুটা ভেতরে গিয়ে সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল। এই গভীর জঙ্গলে একটা আন্ডারগ্রাউন্ড রুম। পুরো রুমে কয়েকটা ভাগে ভাগ করা। এক পাশে কম্পিউটার, এক পাশে অত্যাধুনিক অস্ত্র। রবি সেখানে যেতেই সবাই দাঁড়িয়ে যায়। রবি সবাইকে বসতে বলে। রাশেদ একটু পর রবির পাশে আসে। রাশেদকে আসতে দেখে রবি একটু মুচকি হেসে বলে, কি অবস্থা? খুব খারাপ। কেন, কি হয়েছে? কয়েকদিনের মধ্যে দেশে হামলা হতে পারে। চলো বসে কথা বলি। রবি রাশেদকে একটু সবার থেকে দূরে নিয়ে গেল। তারপর রাশেদকে সব কিছু বলতে বলল। রাশেদ নিজের ফোন বের করে রবিকে কিছু ছবি দেখায়। রবি দেখে এখানেও কাউকে খুন করা ছবি দেখা যাচ্ছে। হয়তো লোকটা ভালো কিছুতে ছিল, তাই রাশেদ এটা রবিকে দেখালো। রবি রাশেদকে জিজ্ঞেস করলো, তোর কি মনে হয় খুন হওয়া লোকটা ভালো লোক ছিল? আমার শুধু মনে হয় না, তিনি একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন। কি, তার মানে তাকে কেউ বিশেষ কিছুর অফার করেছিল? ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে। এক কাজ কর, এর পেছনে রহস্যগুলো বের করে দেখ। ওকে, তাহলে আজকে নতুন কিছু নিয়ে প্ল্যান করব। সবাইকে ডাক কনফারেন্স রুমে। আন্ডারগ্রাউন্ডের কয়েকটা রুম আছে। তার মধ্যেও প্রথম রুমে এতক্ষণ ধরে কথা বলছিল দুইজন। বিভিন্ন অস্ত্র গবেষণা করে এক রুমে রাখা হয়। সবশেষে সেগুলো অন্য রুমে নিয়ে যাওয়া হয়। রবির কথা শুনে রাশেদ সবাইকে কনফারেন্স রুমে ডাকলো। এদের সাথে রবি অনেক দিন ধরে আছে। সবাইকে সবাই ভালো করে চেনো। রবির বানানো এই টিমের কয়েকটা নাম আছে। সবাই পুলিশের কাছে অপরাধী হয়ে আছে। এই লোকগুলোর মধ্যে আছে হ্যাকার, সিক্রেট এজেন্ট, পরমাণু বিজ্ঞানী, ডক্টর, অবসরপ্রাপ্ত সেনা, নৌ, বিমান, পুলিশ, বিসিপি, বিএসএফ সব সদস্য। এরা এক কথায় সবাই দেশপ্রেমিক। সবাই এমন সদস্য এখানে যারা দায়িত্ব পালন করতে গিয়ে কোনো না কোনো প্রিয়জন হারিয়েছে। এরা সবাই বোঝে দায়িত্ব কী। কনফারেন্স রুমে সবাই আসলে রবি সবার উদ্দেশ্যে বলে, দেশের ভেতর একটা হামলা হতে পারে। এটা নিয়ে আমাদের কাছে তেমন কোনো প্রমাণ নাই, যার ফলে আমরা কিছু করতে পারছি না। সবাই যেখানে যাবেন চারপাশ দেখে যাবেন। হয়তো এমনও হতে পারে এই হামলা দেশের ভেতরে কেউ করবে। এমনও হতে পারে সাধারণ মানুষের উপর হামলা করার নাম করে আমাদের উপর টার্গেট করতে পারে। কয়েকদিন আগে নিউজ চ্যানেলগুলোতে যে সাইবার হামলা করেছিলাম আমরা, সেটা থেকে দেশের অনেক গোয়েন্দা সংস্থা জেনে গেছে আমাদের টিমের ব্যাপারে। যদিও তারা আমাদের শুধু একটা টিমের ব্যাপারে জেনেছে, কিন্তু তারা জানে না আমাদের টিমটা কে পরিচালনা করে, কে কে সদস্য আছে এতে। কিন্তু আমরা কোথা থেকে এই টিম পরিচালনা করি, কিন্তু তাও আমাদের সতর্ক কিংবা আমরা কোথা থেকে এই টিম পরিচালনা করি কিন্তু তাও আমাদের সতর্ক থাকতে হবে। তারা অলরেডি আমাদের খোঁজার জন্য লেগে গেছে। তারা আমাদের টিমের একটি নামকরণ করেছে। তারা এই টিমের নাম দিয়েছে ব্ল্যাক ভাইরাস, বিভি। হয়তো সাইবার হামলার কারণে তারা এই নাম দিছে। কাল থেকে আমাদের অনেক কাজ করতে হবে। সবাই মনোযোগ দিয়ে নিজেদের কাজ করুন। দেশের উপর যে হামলা হবে তা মামুলি কোনো ব্যাপার নিশ্চয় নয়। সবাইকে আমি আবারও সাবধান করছি। কনফারেন্স রুম থেকে রবি বের হয়ে আসে। সাথে বাকিরা এক সেকেন্ড সময় নষ্ট না করে নিজের কাজে লেগে পড়ে। রবি রাশেদকে বলে পরমাণু বিজ্ঞানীর খুনের ব্যাপারে আজকে রাতের মধ্যে সব তথ্য জোগাড় করতে। রবি বাসায় চলে এলো। রাত 9টার দিকে রাশেদ মেইল করলো কিছু একটা। রবি সেটা খুব মনোযোগ দিয়ে দেখলো। রাশেদকে বলল এই খুন যারা করেছে তাদের ধরে ফেলতে। রবি এসে বাকি কাজ করবে। রবির কথা শুনে রাশেদ আর তার লোকজন মিলে বেরিয়ে পড়ল। রবি রাতে বাসায় বসে বসে কম্পিউটারে কাজ করছে। এদিকে রাশেদ আর তার লোকেরা মিলে 1 ঘন্টার মধ্যে 2জন মন্ত্রী, 2জন পুলিশ কমিশনারকে তুলে রাশেদের গোডাউনে নিয়ে গেল। রাত 2টা ঘুম থেকে উঠে রবি আস্তে আস্তে বাসা থেকে বের হচ্ছে। যখনই দরজা খুলতে যাবে পেছনে কার উপস্থিতি বুঝতে পারে। পেছনে গিয়ে সেটা দেখতে যাবে তার আগেই পরিচিত কণ্ঠ বলে ওঠে, মিস্টার আরকে। রবি বুঝতে পারে আপুর গলাইটা। রবি ফিরে বলল, তুমি এখনো ঘুমাওনি? তুই এত রাতে এই কাপড় পরে কই যাস? নিশ্চয়ই আজকেও কারোর লাশ পড়বে। আপু, এসব পরে বলবো, তুমি দরজা লাগিয়ে ঘুমাও। আরকে, আশা করি কোনো ভুল করবে না। তোমার ভাই ভুল করবে না।
আপু রবির দিকে তাকিয়ে আছে। দরজা দিয়ে রবি বের হয়ে যাচ্ছে। রবি বাইক নিয়ে চলে যাচ্ছে। কিছু সময় পর চেয়ে আপু দরজা বন্ধ করে ঘুমাতে চলে গেল। আপু জানে রবি এখন কারো গলা কাটবে, যে অপরাধের শীর্ষে পৌঁছে গেছে। এই কাটার ব্যাপারটা আপুর কাছে একদম সিম্পল হয়ে গেছে। প্রায় রবি ওরফে আর কে খারাপ মানুষের অবস্থা খারাপ করে আসে। অবশ্যই এটা আগে আপু ভয় পেত, কিন্তু সময়ের ব্যবধানে এসব মানিয়ে নিতে পারে এখন। আপু ঘুমাতে চলে গেল। রবি সোজা বাইকটা নিয়ে রাশেদের গোডাউনে চলে এলো। বাইকটা নিয়ে সোজা গোডাউনে ঢুকে পড়ে। রবিকে দেখে রাশেদ এগিয়ে আসে। রবি নিজের মাস্ক পরে নিয়ে সম্পূর্ণ আরকে হয়ে যায়। এই আর্কের কথা সবাই কম বেশি জানে, কিন্তু কেউ কখনো তাকে দেখতে পায়নি। যারা দেখেছে হয় তারা পরিবারের কেউ, নয়তো খুব কাছের বিশ্বস্ত কেউ। রবি ভেতরে যেতে যেতে শুনতে পায় একজন বলছে, আমি হলাম এখানকার মন্ত্রী, আমাকে তুলে আনার সাহস কী করে হলো তোদের? জানে মেরে হলো সবটাকে। মন্ত্রীর হুমকি দেওয়ার কথা শেষ হতে না হতে রবি ভেতরে প্রবেশ করে। রবি মাত্র একজনকে এই রুমে দেখতে পায়। রাশেদকে দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই রাশেদ বলে, বাকিরাও আছে এখানে। সবাইকে এক রুমে নিয়ে আয়। রবির কথা শেষ হতে না হতে রাশেদ তার লোকেদের বলল সবাইকে এই রুমে নিয়ে আসতে। রাশেদের লোকগুলো ভয় পাচ্ছে, যদিও তারা আরকে এরকম কাপড়ে আবদ্ধ অবস্থায় আগেও দেখেছে, কিন্তু আগে শুধু হাতে পিস্তল থাকতো, কিন্তু এখন পিস্তল নেই, হাতে আছে একটা ধপধপে সাদা চাইনিজ কুড়াল। এত সাদা যে কোনো আলো সে কুড়ালে পড়লে সেটা প্রতিফলিত হচ্ছে। একটু পর দুইজন পুলিশ কমিশনার আর একজন মন্ত্রীকে এই রুমে আনলো। সবাই একজন অপরজনকে দেখে অবাক হচ্ছে। ভয় তো আরও কয়েক গুণ বেড়ে গেল, কারণ এতক্ষণ ধরেই সবাই কম বেশি নিজের পাওয়ারের কথা বলে হুমকি দিচ্ছিল, কিন্তু এতগুলো লোককে একসাথে যে তুলে আনতে পারে তারও নিশ্চয়ই পাওয়ার কম না। রবি একটা চেয়ারে বসতে বসতে সিগারেট ধরালো, একটু ধোয়া মুখে নিয়ে রাশেদকে বলল, পোলাপান সবাইকে বাইরে যেতে। রাশেদ ছাড়া সবাই বাইরে গেল। এখন রুমে আছে দুজন মন্ত্রী, দুজন পুলিশ কমিশনার, রাশেদ আর রবি। রবি তাদের বলল, কিরে, এতক্ষণ ধরে তোরা খুব ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছিলি, তাই না? এবার দেখা তোদের ক্ষমতা। রবির কথা শুনে সবাই চুপ হয়ে যাচ্ছে। তারা রবিকে দেখা মাত্র বুঝে গেছে তাদের তুলে আনার ব্যাপারেও আর কে ছিল। একজন বলল, ভাই, আমরা কি করছি? কেন আমাদের তুলে আনলেন? তোরা সবাই তো একসাথে, নিশ্চয়ই বুঝতে পারছিস কেন তুলে এনেছি তোদের। না ভাই, বুঝতে পারছি না। রাশেদ, ওদের ছবিগুলো দেখা। রাশেদ নিজের ফোনের ছবিগুলো তাদের দেখাচ্ছে। এটা দেখে সবাই সাময়িক সময়ের জন্য চুপ হয়ে যায়। পরক্ষণে বলে ওঠে, এসব আমরা করিনি। তাদের কথা শুনে রবি এবার শব্দ করে হেসে উঠল আর বলল, আমি কখন বললাম এসব তোরা করেছিস? তোরা চারজন যে এক হয়ে কাজ করিস তা তো বোঝাই যাচ্ছে তোদের কথা শুনে। আর এই কাজ তোরা নিজেরাই করিসনি, অন্য কাউকে দিয়ে করিয়েছিস। রবির কথা শেষ হতে না হতে মাহমুদ একটা লোককে ধরে নিয়ে আসে। লোকটাকে দেখে তারা চারজন ভূত দেখার মতো চোখ বড় করে ফেলে। রবি ইশারা করতে মাহমুদ যে লোকটাকে ধরে আনছে সেই লোকটা বলে, ভাই, এই মন্ত্রী আর কমিশনার চারজন একসাথে হয়ে কাজ করে, তাদের হয়ে আমি কাজ করি। আমি এই পর্যন্ত 6 জনকে মেরে ফেলেছি তাদের কথায়। উত্তম মাধ্যম দিয়েছি, তাই সব কথা বের করে দিয়েছে। শালা বেঈমান, তোর যখন যত টাকা লেগেছে দিয়েছি, আজ তুই আমাদের পিঠে ছুরি মারলি। কথা শেষ হওয়ার আগে সবাই নিজেদের মুখে তরল কিছু পড়ছে বুঝতে পারে। মুখে হাত দিয়ে বুঝতে পারে এটা রক্ত। রবির হাতে থাকা কুড়ালি রক্তে লেগে আছে। যে মন্ত্রী উঁচু গলায় কথা বলছিল তার দেহ থেকে গর্দান আলাদা হয়ে পড়ে আছে। এত অল্প সময়ের মাঝে দ্রুত রবি কুড়াল চালালো যে কেউ বুঝতেও পারেনি। মন্ত্রীর কাটা মাথার দিকে তাকিয়ে রবি বলল, আর কে এর সামনে কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস পায় না, আর তুই উঁচু গলায় কথা বলছিস? রবি এক পা হেঁটে দ্বিতীয় মন্ত্রীর কাছে যায় আর জিজ্ঞেস করে কেন পরমাণু বিজ্ঞানীকে মেরে ফেলেছে। সে যখনই জানি না আমি এসবের ব্যাপারে বলল, তখনই তার একটা হাত দেহ থেকে আলাদা হয়ে গেল। রবির এমন ভয়ঙ্কর রূপ আগে কেউ কোনোদিন দেখেনি, এমনকি রাশেদ মাহমুদও না। মন্ত্রীর দেহ থেকে হাত আলাদা হতেই সে অজ্ঞান হয়ে গেল, সাথে পুলিশ কমিশনার দুইজনও অজ্ঞান হয়ে গেল। মাহমুদ ধরে আনা লোকটা রবির পা ধরে তার কাছে কাজের জন্য ক্ষমা চাইছে, কিন্তু তাকে ক্ষমা করলে যে খুন হওয়া মানুষগুলোর আত্মা চিৎকার করবে। রবি শুধু বলল, তোকে ক্ষমা করতে পারলাম না,
গুড বাই। সাথে সাথে ধারালো কুড়াল দিয়ে তার মাথাও আলাদা করে ফেলল। সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে মন্ত্রী আর কমিশনার। রবি ইশারা করতে রাশেদ আর মাহমুদ গিয়ে তিনজনকে চেয়ারের সাথে বেঁধে ফেলল আর তাদের পানি দিয়ে জ্ঞান ফেরালো। অসহ্য যন্ত্রণায় মন্ত্রী চিৎকার করছে। রবি তাকে বলল, তুই যেভাবে কষ্ট পাচ্ছিস ঠিক সেভাবে কষ্ট পেয়েছে তারা, যাদের তুই খুন করেছিস। কমিশনারগুলো তো কান্না শুরু করেছে। রবি মন্ত্রীকে বলল, আমি জানি তোরা এমনি এমনি বিজ্ঞানীর খুন করাসনি, এর পেছনে অবশ্যই তোদের বড় কোনো লাভ আছে। এখন বল তোদের কি লাভ খুন করিয়ে? টাকার জন্য আমরা এসব করেছি। কে দিয়েছিল টাকা? সে একজন না, তার একটা টিম। আমি তাদের টিমের একজন। আমি এই টিমের ব্যাপারে কিছু বলতে পারবো না। যদি আমি কিছু বলছি তারা জানে, তাহলে আমাকে আর আমার পরিবারকে তারা মেরে ফেলবে। আর যদি না বলিস আমি মেরে ফেলবো। তুই যখন বলবি না, তোর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। কথাটা বলে রবি যখনই কুড়াল হাতে নিতে যাবে তখনই মন্ত্রী সব বলতে শুরু করে। এটা বিভিন্ন দেশের লোকদের নিয়ে বানানো একটি টিম। এই টিমের নাম মিশন 7। এই টিমে প্রায় 200 জন সদস্য আছে, তার মধ্যে আমরা 4 জন। তাদের মিশন হলো এই দেশের ভিতরে থাকা প্রাকৃতিক সম্পদগুলো পাচার করা, কিন্তু সরকার এতে সায় দিবে না। তাই সরকারের বাইরে এসে আমরা এই টিমের সাথে যুক্ত হয়ে কাজ করছি। তাতে আমরা কোটিপতি হয়ে যাবো রাতারাতি। বিজ্ঞানীকে মারার কারণ কি? জেনে গিয়েছিল আমাদের টিমের ব্যাপারে। আমাদের টিমের মেম্বারদের নিয়ে কিছু কথা হচ্ছিল কীভাবে সম্পদ বাইরে নিয়ে যাবে সে বিষয়ে। কিন্তু বিজ্ঞানী আমার বন্ধু হওয়ায় আমাকে না জানিয়ে আমার বাসায় আসে আর আমাদের কথাগুলো ভিডিও করে ফেলে, যার ফলে তাকে মারতে হলো। টিমের নাম মিশন 7 হয় কেমনে? এটা মিশনের কথা বলছে অলরেডি। আসল নাম কি এই টিমের? এটার আসল নাম মিশন 7। এই টিমের সাথে আর কে কে আছে তাদের লিস্ট চাই আমি। আমার কাছে কোনো লিস্ট নেই। তুই যে এই টিমের সাথে আছিস তা কি তোর পরিবারের কেউ জানে? না, তারা জানলে আমি সব করতে পারতাম না। তুই জাতির জন্য বড় হুমকি। তোকে বাঁচিয়ে রেখে ভাইরাস ছড়িয়ে যেতে দিব না। পরপারে ভালো থাকিস। রবির কথার থেকে হাত বেশি চলে সেটা দেখাই যাচ্ছে। কথা শেষ হতে না হতেই সেই মন্ত্রীর মাথা থেকে দেহ আলাদা হয়ে গেছে। বাকি 2 জন কমিশনার আছে, তাদের একজনের অবস্থা খুবই খারাপ, তবে বাকি একজন মোটামুটি ভয় পেলেও কেমন যেন লাগছে তাকে। রবি কুড়াল হাতে নিয়ে একটা কোপ দিল। চেয়ারের সাথে বেঁধে রাখা দড়ি খুলে গেল। 2 কমিশনার রবির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাশেদ আর মাহমুদও অবাক হয়ে গেছে রবির এমন কাজে। রবি 2 কমিশনারকে বলল, আমি জানি তোদের পরিবারের কেউ জানে না তোরা দেশের সাথে বেইমানি করতেছিস। তারা জানলে তোদের সাথে কখনো এক ছাদের নিচে থাকবে না। তোদের সন্তান বলবে দেশদ্রোহী লোক আমার বাবা হতে পারে না। তোদের বউ বলবে যে লোকটা মাতৃভূমিকে সম্মান দিতে পারে না তার কাছে স্ত্রীর মর্যাদা পাবো সেটাও হতে পারে না। এক কথায় তোর পরিবার তোকে দূরে ফেলে দিবে। যে টাকা পরিবারের জন্য কামাই করছিস, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছিস, সে টাকাও তারা নিবে না। তারা দেশকে ভালোবাসে, কিন্তু আফসোস তারাও মনে করে তোরা দেশপ্রেমিক। যখন তারা জানতে পারবে তোরা দেশদ্রোহী, তখন কি অবস্থা হবে বুঝতে পারছিস? আমি চাইলে মন্ত্রীদের মতো তোদের মাথা থেকে দেহ আলাদা করে দিতে পারতাম, কিন্তু তোদের ছোট বাচ্চা আছে, তোদের একজনের স্ত্রী প্রেগনেন্ট। আমি চাই না নবজাতক সন্তান তোর চেহারা দেখার আগে তুই মারা যাস। তোদের দুজনকে একটা সুযোগ দিব। যদি আমার কথা মতো কাজ করিস তাহলে তোরাও বাঁচবি, তোদের পরিবারও বাঁচবে। আর যদি আমার কথা মতো কাজ না করিস তোরা তো মরবি, সাথে তোদের পরিবারের সবাইকে এমনভাবে মারবো যাতে মরার সময়ও তোদের নামে থুতু ফেলবে। রবি এক নাগারে সব কথা বলে শেষ করলো। 2 কমিশনার মাথা নিচু করে আছে। তাদের একজনের নাম মোস্তাফা আর একজনের নাম আফজল। 2 কমিশনার রবির কথাই রাজি হয়ে গেল। এই প্রথম রবি কাউকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছে, তাও তাদের পরিবারের দিকে চেয়ে। রবির কথাই যখন 2 কমিশনার রাজি হলো তখন রবি একটা প্ল্যান বানালো সবাইকে নিয়ে। 2 কমিশনার যখন টিমে কাজ করতে যাবে সব টিমের সদস্যদের লিস্ট বের করবে, তাদের সম্পূর্ণ পরিচয় নিয়ে আসবে আর এর শীর্ষে কে আছে সেটাও জানাবে। রবি কমিশনার 2 জনের ফোন নিয়ে কিছু একটা করলো, তারপর তাদের কাছে ফোন দিয়ে দিল। 2 জনকে 2টা ল্যাপটপ দিল। যাবতীয় তথ্য সেই ল্যাপটপে
নিতে বলল। যদি একটুও চালাকি করে তাহলে খুব খারাপ হবে বলে সতর্ক করলো। রাশিদকে বলল কমিশনের দুইজনকে তাদের বাসায় পৌঁছে দিতে। রাত প্রায় শেষ হতে চলল। একটু পর ফজরের আজান হবে। রাশিদ আর মাহমুদ দুজন দুই কমিশনারের চোখ বেঁধে দিল, যাতে এই আস্তানা সম্পর্কে কিছু জানতে না পারে। তাদের তুলে আনার সময়ও চোখ বেঁধে আনা হয়েছিল। রাশিদ মাহমুদ দুই কমিশনারের চোখ বেঁধে নিয়ে সাথে কিছু পোলাপান নিয়ে বেরিয়ে গেল। এদিকে রবি তখনও সেখানেই বসে আছে। সর্বশেষে রবি কোড়াল হাতে মুখে মাস্ক পরে বের হলো। পোলাপান সবাই রবির দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। রবি সবাইকে বলল, ভেতরে 2টা লাশ আছে। লাশগুলো তাদের বাসার কাছাকাছি কোথাও ফেলে দিয়ে আসতে। পোলাপান তাই করলো। ভেতরে গিয়ে লাশগুলো নিয়ে ফেলে দিয়ে চলে গেল। রবি আবারও বাইক নিয়ে একটানে সোজা নিজের বাসায় চলে এলো। বাইক রেখে সোজা নিজের বাসার ওয়াশরুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। এমনিতে আর একটু পর উঠে যেতে হবে, তাই দেরি করেনি। শুয়ে পড়তে না পড়তেই ঘুম চলে এলো। হারিয়ে গেল ঘুমের রাজ্যে। মুখে তীব্র আলো এসে পড়লেই ঘুম ভেঙে গেল। চোখ খুলে ঘড়িতে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। আপু জানালার পর্দা সরাচ্ছে। রবি উঠে গেল। আপুকে বলল, আর একটু ঘুমাতে পারতাম যদি পর্দা না সরাতে। অনেক বেলা হয়ে গেছে, এখন আর ঘুমাতে হবে না। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নে। রিহি স্কুলে গেছে, তোকে আনতে যেতে বলেছে। সে কেমন যেন ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কথা শেষ হলে রবি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সোজা টেবিলে গিয়ে বসে। আপু নাস্তা দিলে খেয়ে আবার রুমে চলে আসে। একটু পর ফোনে একটা ভিডিও চালাতে চালাতে আপু রবির রুমে আসে। ভিডিওতে দেখা যাচ্ছে মন্ত্রীদের লাশ। তাদের শরীরের অবস্থা এত খারাপ যে মুখটা ছাড়া সব কিছু থেতলে গেছে। দুইজনের লাশের পাশে অনেক পুলিশ, দুইজন মন্ত্রী বলে কথা। রবিকে আপু ভিডিওটা দেখালে রবি আপুকে বলে, তারা এখনো দেখছে লাশগুলো, তদন্ত করবে, খুনিকে খুঁজবে, অনেক কিছু শুরু হবে এখন। কে মেরেছে ওদের? তদন্ত করলে জানতে পারবো। তুই বল, এসব তুই করছিস? আমি করছি। এখন কেন করছি সেটা জিজ্ঞেস করবে না। অবশ্যই জিজ্ঞাসা করব। তারা দুজন মন্ত্রী, অনেক ক্ষমতা আছে। কেন ওদের মেরেছিস? এটা সিক্রেট একটা ব্যাপারে। তোর কোনো কিছু আমার কাছে সিক্রেট না। বল, কেন মেরেছিস? দুজন দেশদ্রোহী দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দেশের সম্পদ বিদেশিদের সাথে মিশে পাচার করছে, তাই দুজনকে শেষ করলাম। এরা একটা টিম বানিয়েছে, অতি শীঘ্রই তাদের পুরো টিমকে শেষ করে দিব। দেশের জন্য তোকে চাকরি হারাতে হলো, ভুলে গেছিস? ভুলি নাই। আর চাকরির পরোয়া আমি করি না। চাকরি থাকলে কাজ করতে আরও সমস্যা হতো আমার। কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু সিনিয়রকে বলতে হতো। আমার ফোন ট্র্যাক করতো, সব কিছু তাদের মতো করতে হতো। তাই এখন ঠিক আছে। একটু সাবধান হলে পারিস। চারপাশে শত্রুর সংখ্যা বাড়ছে। যদি কখনো তোকে কেউ চিনে যায় তাহলে বড় সমস্যা হবে আমাদের। এত চিন্তা করতে হবে না। আমি আর কে, আমার চারপাশে সারাক্ষণ লোক থাকে। এমনকি আমার পরিবারের সবার কাছেও লোক আছে রির ঘটনার পর থেকে। মানে? রি একটা খুনের ভিডিও করেছিল, যে ওটার পর রিহির জন্য লোক লাগিয়ে রেখেছি। এটা কি রিহি জানে? না, ও তো এসব জানলে ভয় পাবে। আমার লোকেরা রিহির থেকে দূরত্ব বজায় রেখে চলবে। যদি কোনো বিপদ আসে সবাই রিহির কাছে চলে আসবে আর নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করে যাবে। আচ্ছা, একটু পর স্কুল ছুটি হয়ে যাবে, রিহিকে নিয়ে আয়। ওকে, যাচ্ছি। আপুর সাথে কথা শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। রবি 2টা বাইক আছে, দেখতে সব কিছু একই রকম, শুধু বাইক দুটোর ক্ষমতা ভিন্ন। একটা সাধারণ, অন্য 10টা বাইকের মতো, যেটা রিহি আপুর ফ্রেন্ডসরা সবাই দেখেছে। অপরটা অনেক পাওয়ারফুল রোবোটিক্স বাইক। এই বাইক নিজের মতো চলতে পারে। প্রয়োজনে রবিকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে অদৃশ্য হয়ে যেতে পারে, এমনকি বিদ্যুৎ গতিতে স্থান ত্যাগ করতে পারে। আর রবি যখন কাউকে খুন করতে যাবে তখন এই বাইক বের করে। এই বাইকটা শুধু তারা দেখেছে যারা রবির জন্য কাজ করে, যেমন রাশিদ, মাহমুদ আর যে কোনো অপারেশনের সময় থাকা লোকগুলো। তো এখন রবি সাধারণ বাইকটা নিয়ে চলে গেল রিহির স্কুলের সামনে। স্কুলের ছুটি হতে আরও কিছুটা সময় আছে, তাই রবি ভাবলো সামনের দোকানে বসে একটা সিগারেট খাবে। যেই ভাবা সেই কাজ। বাইক রেখে চায়ের দোকানে ঢুকতে দেখে 2টা লোক যারা সেদিন রিহির ফোন ভেঙে ফেলেছিল, এদের একজনকে তো রবি মেরে ফেলেছে। তারা অনেক তো ছিল, শেষ করেছে, বাকিদের 2জন এখানে আছে। রবি তাদের দেখেও না দেখার ভান করে একটা সিগারেট নিল।
রবি যখন সিগারেটে আগুন ধরালো তাদের একজন রবির মুখ থেকে সিগারেটটা নিয়ে নিল আর বলল, কি রে, তুই সে না রে, সেদিন ওই মেয়েটার ভাঙা ফোন নিয়ে গিয়েছিলি আর মেয়েটাকে রিকশায় করে নিয়ে গিয়েছিলি? রবি কিছু না বলে আর একটা সিগারেট চাইলো, কিন্তু এবারও অপরজন রবি সিগারেটটা নিয়ে নিল আর বলল, কিরে, কথা বলছিস না কেন? এবার রবির প্রচণ্ড রাগ হলো, কিন্তু প্রকাশ্যে কিছু করার ঠিক হবে না, তাই রবি নিচু গলায় বলল, হ্যাঁ আমি সে, আর ওই মেয়েটা আমার বোন। ও, তার মানে তুই তার ভাই। আমি তারা ভাবছিলাম কি না কি। কথাগুলো বলে লোকগুলো হাসতে লাগলো। তারা আসলে বাজেভাবে রবিকে উস্কানি দিচ্ছে, কিন্তু রবি কিছু করা শুরু করলে যে কি হতে পারে সেটা লোকগুলো ধারণার বাইরে। রবি এর কিছু না বলে সেখান থেকে চলে এলো। 2 মিনিট পর স্কুল ছুটি হবে। রবি বাইকের পাশে গিয়ে দাঁড়ালো। বাইকের চাবি হাতে নিতে ওই লোকগুলো রবির পেছন পেছন চলে এলো। রবি তাদের বলল, কি ভাই, ফলো করছেন কেন? কারণ তো আছে, আমার কেন জানি মনে হচ্ছে তুই আমার ভাইকে মেরেছিস। আরে কি বলেন, ওই লোক মারা গেছে। একদম কথা লুকাবি না। লোকগুলোর কথা বলতে না বলতে রবির ফোনে 2টা শব্দ হলো। রবি একটা রহস্যময় মুচকি হাসি দিল আর হাতে কিছু একটা ইশারা করলো। লোকগুলো রবির এমন অদ্ভুত কাণ্ড দেখে বলল, কি রে, পাগল হয়ে গেলি নাকি? দেখেন, আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নেই, আর আমি কোনো ভাইকে মারিনি। এসব আমাকে দিয়েও হবে না, আমি এখন আসি। কথাটা বলে রবি বাইক স্টার্ট করতে না করতে লোকগুলো রবির বাইকের চাবি নিয়ে নিল আর একটা ছুরি বের করে রবিকে বলল, আমাদের সাথে চল, নালে এখানে তোকে শেষ করে দিব। রবি কিছু না বলে নিজের বাম হাতটা কিছুটা উপরে করে 3টা আঙুল নাড়াচাড়া করে। সাথে সাথে একটা কালো রঙের জাপানি গাড়ি এসে রবির সামনে থামে আর লোকগুলোর দিকে রাইফেল ধরে বলে হাত উপরে করতে। লোকগুলো হাতে ছুরি ফেলে দেয় আর রবি তাদের দিকে তাকিয়ে মুচকি এসে বলে, হ্যাঁ, আমি তোদের ভাইকে মেরে দিয়েছি, বিকালে তোদের সাথে দেখা হবে। এই বলে তাদের হাত থেকে রবি বাইকের চাবিটা নিয়ে নিল। রবির কথা শুনে লোকগুলো ছানা বড়া করে ফেলল চোখ। এদিকে কালো রঙের গাড়িতে করে আসা রবির লোকেরা রবির সাথে এতক্ষণ গদ্দারি করা 2 লোকের হাতে হাতকড়া পরিয়ে ফেলেছে। তারা 2 জনকে গাড়িতে নিয়ে চলে যায়। এদিকে স্কুল ছুটি হয়ে রিহি রবির পেছনে এসে দাঁড়ায়। লোকগুলোকে নিয়ে যাওয়ার ব্যাপারটা রিহি দেখে ফেলেছে। রবি যখনই পেছনে ফিরে দেখে রিহি দাঁড়িয়ে কালো গাড়িটা চলে যাওয়া দেখছে, রবি রিহিকে এভাবে তাকাতে দেখে বলল, কি হলো, ওইদিকে এভাবে কি দেখছিস? ভাইয়া ওই গাড়িটা কার? আর যে লোকগুলোকে নিয়ে গেছে তাদের চিনতে পারছো তুমি? লোকগুলো তারাই তো, যারা তোর ফোন ভেঙে দিয়েছিল, তুই তাদের খুন করার ভিডিও করেছিলি বলে। কেন, তোর মনে নাই? মনে আছে আমার, কিন্তু গাড়িতে কারা আছে? গাড়িতে? শুনো ভাইয়া, ওই গাড়িটা আমাকে ফলো করছিল। আমার অনেক সন্দেহ হচ্ছে। বাসা থেকে বের হতে আমি তাদেরকে খেয়াল করি। ফলো করতে করতে আমার স্কুল পর্যন্ত চলে আসছে তারা। আচ্ছা, ওইটা নিয়ে তেমন চিন্তা করতে হবে না। ওরা পুলিশ, তোর উপর নজরদারি রাখছে যাতে কেউ তোর ক্ষতি করতে না পারে। আর যে খুনের ভিডিও ছিল সেটা পুলিশের কাছে দিয়ে দিছে, তাই ফলো করছে তোকে। রবি ইচ্ছা করে ছোট্ট এই মিথ্যেটা বলল। যদি রিহিকে বলতো এই লোকগুলো রবির, তাহলে রিহি কাউকে বলে ফেলতে পারতো। তখন একটা সমস্যার সৃষ্টি হতো। আর সামনে যখন দেশের অবস্থা খারাপ হতে চলেছে, তখন নতুন কোনো ঝামেলা হোক তা চায় না রবি। রবি রিহিকে বাইক নিয়ে একটানে বাসায় নিয়ে আসলো। রিহি বাসে ঢুকে গেল। রবি বাইক পার্কিং করে আসলো। দুপুরে খাওয়া শেষ করে সবাই নিজের মতো বিশ্রাম নিচ্ছে। হঠাৎ রবির ফোনের স্ক্রিনে একটা লেখা ভেসে উঠল। রবি লেখাটা দেখে ফোনটা তাড়াতাড়ি কানে দিল। 2 জনের কথা শুনতে পাচ্ছি রবি। কালকে আমাদের মিটিং আছে, আপনি চলে আসবেন। মিটিংটা কি নিয়ে হবে? আমাদের 2 জন সদস্যকে কেউ গলা কেটে হত্যা করেছে, এটা নিয়ে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। তাদের কথা শেষ হলে রবিও ফোন কান থেকে নামিয়ে নেয়। রবি যাদের কথা শুনছিল তাদের একজন পুলিশ কমিশনার মোস্তাফা আর দ্বিতীয়জন তাদের টিমের কেউ হবে। রবি যখন মোস্তাফা আর আফজলের ফোন নিয়েছিল তখন এমন একটা কাজ করে দিয়েছিল যাতে 2 জনের ফোনে কোনো কল আসলে বা মেসেজ আসলে রবি যেন সেটা দেখে। এই কাজের জন্য রবি মোস্তাফার কথাগুলো শুনছিল। রবি ফোন রাশিদকে একটা মেইল করে ওই মেইলে কিছু কথা ছিল যেটা পুরনো একটা প্ল্যান ছিল। দুপুরের সময় তাই রবি কিছুটা সময় ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আসলো না।
ওপাশ এপাশ করতে করতে বিকেল হয়ে গেল। এখন একটা জায়গায় যাওয়ার কথা, তাই রবি স্পেশাল জুতো পরে নিল। তারপর মুখে মাস্ক পরে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। কিছু সময় পর বাইক নিয়ে পুরনো একটা বিল্ডিংয়ের সামনে থামলো। বাইক রেখে বিল্ডিংয়ের ভেতরে গিয়ে দেখে রবি লোকেরা রিহির স্কুলের সামনে থেকে যে দুজনকে তুলে আনছিল তাদের কিছুক্ষণ পর পর পানিতে চুবিয়ে রাখছে। রবি যেতে তারা থেমে গেল। রবি তার লোকগুলোকে জিজ্ঞেস করলো, আরে আরে, তোমরা এসব কি করছো? ভাই, এই দুইজন আপনাকে ছুরি দেখিয়েছিল, তাই জন্মের কষ্ট দিয়ে দিচ্ছি। এদের কষ্ট দিয়ে লাভ নাই, সোজা উপরে পাঠিয়ে দাও। রবির কথা শুনে দুইজন অজ্ঞান হওয়ার মতো অবস্থা। রবি দুইজনের কাছে গিয়ে আস্তে করে বলল, তোরা মোট 6 জনকে হত্যা করেছিস, যার মধ্যে 4 জন ছিল ভালো মানুষ। 5 বছরে তোরা 6 জনকে মেরে ফেলেছিস, তাই তোদের মৃত্যু অনিবার্য। লোকগুলো রবিকে কিছু বলতে যাবে তার আগেই রবির পাশে থাকা ধবধবে সাদা কুড়োল দিয়ে দুজনের গলা কেটে ফেলল। গলার সামনে 2/3 কেটে যাওয়ার পর রবি তাদের বলল, আর্কের সাথে কোনো অপরাধীর দেখা হওয়া মানে তার মৃত্যুর সংকটে। রবি লাশ দুটা মাটিতে পুঁতে ফেলতে বলে সেখান থেকে সন্ধ্যা নামার আগে বাসায় চলে আসলো। পরদিন মিশন 7-এর মিটিং আছে, তাই রবির বলা কথা মতো রাশেদ মুস্তাফা আর আফজলকে ডাকলো। দুইজনকে আলাদা আলাদা সময় ডাকলো যাতে একজনের প্ল্যান অন্যজন জানতে না পারে। সন্ধ্যা 7টায় মুস্তাফা বাসা থেকে বের হতে তার বাসার সামনে একটা কালো গাড়ি দেখতে পায়, যেটা রাশেদ পাঠিয়েছে। মুস্তাফা সেই গাড়িতে উঠতেই রাশেদের লোকেরা একটা কালো কাপড় দিয়ে বলে পরে নিতে। এটা পরে নিতে বলল যাতে রাশেদের আস্তানা না চেনে। মোস্তাফা কাপড় পরে নিতে গাড়ি স্টার্ট করে সোজা রাশেদের আস্তানায় চলে আসে। রাশেদ আগে থেকে ছিল। মোস্তাফা আসতে রাশেদ তাকে আলাদা একটা রুমে নিয়ে যায়। রবির বলা কথা মতো মোস্তাফাকে বলে, কাল তো মিশন 7-এর মিটিং আছে, তাই আমাদের এদের ব্যাপারে কালকের মধ্যে জেনে নিতে হবে কারা এরা, এদের আসল উদ্দেশ্য কী। শুধু এর দেশের সম্পদ পাচার করা নাকি এর বাইরেও আরও কিছু আছে, সেসব আমাদের জানতে হবে। তাহলে এখন আমি কি করব? চশমা আছে এইখানে একটা, এটা পরে মিটিংয়ে যাবে। কেউ যদি জিজ্ঞেস করে বলবে চোখের সমস্যা, তাই চশমা পরতে হচ্ছে। এটা সাধারণ অন্য 10টা চশমার মতো দেখতে হলেও এর লেন্স 2টো ক্যামেরা। এখানে বসে তোমার যা যা দেখবা আমরা সব এখানে বসে দেখব, আর যা কথা হবে তাও সব শুনবো। এটা অনেক রিস্ক। এটা এমন কোনো রিস্ক না, মনোবল শক্ত রেখে সাবধানে তোমাকে কাজ করতে হবে। তোমার পরিবার তো আছে, একটু রিস্ক না হয় তাদের জন্য নিলে। আমি রিস্ক নেব, কিন্তু আমার পরিবারের কারোর জন্য ক্ষতি না হয়। হবে না, শুধু কাজ করো মনোযোগ দিয়ে। আর হ্যাঁ, এই চশমার সাথে একজোড়া কালো জুতাও পরতে হবে। এই জুতা খুব স্পেশাল। এই জুতার 2টো গুণ আছে, একটাতে ছুরি আর দ্বিতীয় জুতায় পিস্তল আছে। এটা পরা যাবে না, ওখানে ঢোকার সময় চেক করে ঢোকানো হয়। ভয় পাওয়ার কিছু নেই, এগুলো এমনভাবে তৈরি করা কোনো চেকিং ডিভাইস এগুলোতে ধরতে পারে না। তার একটা প্রমাণ দেখাচ্ছি। একটা চেকিং ডিভাইস নিয়ে রাশেদের জুতোগুলোর চারপাশে ঘুরিয়ে দেখল। চেকিং ডিভাইস ধরতে পারেনি, কিন্তু যখন সেম মেশিন রাশেদ কোমরে লাগানোর সাথে সাথে শব্দ হলো, কারণ তার কোমরে পিস্তল ছিল। রাশেদ জুতোগুলো দেখিয়ে বলল, এই 2টো জুতার মধ্যে 2টা বাটন আছে। একটা বাটনে চাপ দিলে ছুরি বের হবে, আর অপর বাটনে চাপ দিলে শ্যুট করবে। এখানে একটা লজিক ভিন্ন, ডান পাশের বাটন বাম পাশের কাজ করবে, আর বাম পাশেরটা ডান পাশে কাজ করবে। বাম পায়ের ছুরি আর ডান পায়ের পিস্তল। ভাই, এসব নিয়ে যাব? আমার খুব ভয় করছে। এত ভয় পাওয়ার কিছু নেই। এই চশমা আর জুতা শুধু স্টলের জন্য পরবে না, এগুলো তোমার আত্মরক্ষার জন্য পরবে। রাশেদ রবির দেওয়া পুরো প্ল্যানটা মোস্তাফাকে বুঝিয়ে দিল, সাথে জুতা আর চশমা দিয়ে মোস্তাফাকে চলে যেতে বলল। মোস্তাফা জুতা আর চশমা একটা প্যাকেটে নিয়ে বের হলে রাশেদ তার লোকগুলোকে বলল মোস্তাফাকে বাসায় পৌঁছে দিতে। তার লোকগুলো মোস্তাফাকে আগের মতো চোখ বেঁধে বাড়িতে দিয়ে আসলো। সাথে আসার সময় আফজলকে নিয়ে আসলো, যেটা রবির প্ল্যানিং ছিল। মোস্তাফাকে বলার মতো সব কিছু আফজলকেও বলল। সাথে এটাও বলল আফজল যেন মোস্তাফার থেকে দূরে বা মোস্তাফার বিপরীত পাশে বসে, তাহলে তাদের সব কিছু দেখতে সুবিধা হবে। প্ল্যানিং বুঝিয়ে দেওয়ার পর আফজলকেও বাসায় দিয়ে আসলো। রবি ঘুমাচ্ছে, হঠাৎ ফোনের স্ক্রিনে একটা লেখা আসলো, কিন্তু ঘুমিয়ে থাকার কারণে খেয়াল করেনি। পরপর ফোনে 2টা আওয়াজ হলে রবির ঘুম ভেঙে যায়। রবি তাড়াতাড়ি বালিশের পাশ থেকে নিজের ফোনটা নিয়ে দেখে আফজল আর মোস্তাফা দুইজনের ফোনে কল এসেছে।
দুইজন তাদের ফোনে কথা বলছে। রবি তাড়াতাড়ি বিছানা ছেড়ে ওঠে নিজের কম্পিউটারে গিয়ে বসলো। এই গভীর রাতে কার সাথে কথা বলছে তার মানে খুব দরকারি কিছু হবে। রবি কম্পিউটারে বসে একটা হেডফোন কানে দিল আর নিজের ফোনটা কম্পিউটারের সাথে কানেক্ট করে নিল। দুইজনের কথা আলাদাভাবে শুনতে চাচ্ছে রবি। এক কানে মুস্তাফার কথা, অপর কান দিয়ে আফজালের কথা। সব কথা আবার কম্পিউটারে রেকর্ড করে নিল। ফোন কেটে দেওয়ার পর রবি কথাগুলো আবারও একবার শুনে নিল। দুইজনের মূল একটা কথা বলা হলো, আর সেটা হলো মিটিং কালকে নয় এখন হবে। তার মানে এই গভীর রাতে তাদের মিটিং করতে চলে যেতে হবে। রবি তাড়াতাড়ি রাশিদকে ফোন দিয়ে বিষয়টি জানালো, আর এটাও বলে দিল যেন পোলাপান জায়গায় জায়গায় লাগিয়ে রাখে। দূর থেকে তাদের মিটিংয়ের স্থান চিহ্নিত করবে, চাইলে তাদের লোকেশন দিয়ে ধরতে পারতো। কিন্তু রবি প্রথম যেদিন তাদের ফোন হাতে নিয়েছিল সেদিন রবি বুঝেছিল এই ফোনে এমন একটা সিস্টেম কানেক্ট করা যেটা লোকেশন বের করতে দেবে না। তাই রবি রাশেদকে বলে দিল মোস্তাফা আর আফজলকে ফলো করতে। রবি তাদের এটাও বলে দিল ওখানে যেতে গেলে অনেকগুলো গাড়ি বের হবে, তাই সবাইকে বেশি করে গাড়ি নিয়ে যেতে বলল। গভীর রাতে রাশেদ বেরিয়ে পড়ল, প্রায় 20টা গাড়ি আর পোলাপান সাথে নিয়ে। দূর থেকে রাশেদ তাদের ফলো করছে। মোস্তাফা বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠলে তার চোখ বেঁধে দিল। এটা রবি আগেই বুঝেছিল এমন কিছু হবে, তাই তো স্পেশাল ক্যামেরা দিয়ে ভেতরের অবস্থা দেখল। একটু পর আফজলকেও গাড়িতে তুলে নিল। দুইজন যে একই গাড়িতে উঠেছে সেটা বোধহয় তারা জানেও না। দুইজনকে নিয়ে গাড়ি চলছে তো চলছে। বেশ কিছু দূর যেয়ে 3টে একই রকম গাড়ি আসলো। 3টা নাম্বার প্লেটই একই। রাশেদ দেরি না করে রবিকে ফোন দিল আর গাড়িগুলোর কথা বলল। রবি বলল গাড়িগুলো ফলো করতে, আর কোনো গাড়ি ভিন্ন পথে গেলে যেন তাদের পেছনেও যেন একটা গাড়ি চলে যায়। আর সবচেয়ে বেশি খেয়াল করতে বলল সব গাড়ির চাকা সোজাসুজি চলছে কিনা দেখতে। রাশেদ জানালো সব গাড়ির চাকা একদম সোজা এক লাইনে যাচ্ছে। এবার রবি বলল, ঠিক আছে, কোন গাড়িতে মোস্তফা আর আফজাল আছে সেটা খুব সহজে বুঝতে পারবি। এর দুইটা উপায় আছে। প্রথমত, যে গাড়িতে আফজাল আর মোস্তফা আছে সেই গাড়ির চাকার দিকে লক্ষ্য রাখ, দেখবি ওই গাড়িটা লাইন থেকে সরে যাবে। আর দ্বিতীয় উপায়, তোর গাড়িতে থাকা স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখতে পারবি। রবির কথা শেষ হতে না হতে রাশেদ খেয়াল করলো একটা গাড়ির চাকা একটু বেশি বের হয়ে গেছে। রাশেদ এটা রবির সাথে সাথে বলল আর জিজ্ঞেস করলো রবি কিভাবে বুঝতে পারলো এমন কিছু হবে। যে গাড়িতে আসল জিনিস থাকে সেই গাড়ির ড্রাইভার একটু চিন্তায় থাকে, আর সে ছোটোখাটো ভুলগুলো করে বসে। সব গাড়ি ভিন্ন রাস্তা দিয়ে চলে গেল, আর আসল গাড়িটা সোজা একটা পাহাড়ের পাশ দিয়ে পাহাড়ের ভেতরে যেতে লাগলো। রাশিদও সেটার পিছু নিল। কিছুটা ভেতরে গিয়ে পাহাড়ের ভেতরে গাড়ি থেমে গেল। রাশেদ গাড়ি থামিয়ে সব লোকেদের বলল যেন তারা প্ল্যান মতো নিজের জায়গা নিয়ে নেয়। রাশেদ কম্পিউটার নিয়ে গাড়িতে বসে পড়ল। ভেতরে যে কথা হবে সবগুলো রবি, আফজল আর মোস্তাফার চশমা দিয়ে দেখতে পাচ্ছে নিজের কম্পিউটারে। রাত 3টা শেষ হতে চলল। সবাই মিটিং রুমে চলে আসলো। রবি দেখছে মোস্তাফা আর আফজল দুইজন দুই পাশে গিয়ে বসেছে। এদিকে রাশেদের লোকজন স্নাইপার নিয়ে টার্গেট ঠিক করে রাখছে। সবাই ভিন্ন গাছের ঢালে বসে নিজের টার্গেট ঠিক করছে। রবির অর্ডার পাওয়ার সাথে সাথে শ্যুট করবে। ভেতরে কথা হচ্ছে। রবি হেডফোন কানে দিয়ে কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে আছে আর দেখছে দেশদ্রোহীদের মিটিংয়ে কি কথা হচ্ছে। সবাই একটা চেয়ারে এসে বসলো, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। একটু পর সেই ব্যক্তি আসলো, কিন্তু তার মুখেও মাস্ক পরা, চোখে চশমা। বোঝা যাচ্ছে না আসলে কে সে কথা বলা শুরু করার আগে রবি নিজে কম্পিউটারের কিবোর্ড হাতে দিল। লোকটা আফজালের কাছাকাছি আছে, তাই রবি আফজালের চশমা ক্যামেরা জুম করলো। আফজল স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছে। এদিকে যে ক্যামেরা জুম করছে সেটা সে বুঝতেও পারছে না। রবি লোকটাকে সামনে থেকে যতটুকু দেখা যায় দেখলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। এমন কিছু দেখা যাচ্ছে না যাতে তাকে চিহ্নিত করা যায়। সে সবাইকে বলছে, আপনারা হয়তো জানেন ইতিমধ্যে আমাদের দুজন সদস্যকে কেউ মেরে ফেলেছে। তারা মামুলি কোনো লোক ছিল না, দুইজনই মন্ত্রী ছিল। আমার মনে হচ্ছে এই দুজনকে মেরেছে সে কোনো সাধারণ লোক নয়। আমার মনে হয় সে কোনো সিরিয়াল কিলার, হয়তো টাকা নিয়ে খুন করে। আমাদের আরও সতর্ক হতে হবে। আমার এটা মনে হচ্ছে যে বা যারা আমাদের লোকদের খুন করেছে সে বা তাদের টিম
আমাদের উপর অ্যাটাক করছে। যদি এমন কিছু হয় তাহলে আমাদের জীবন ঝুঁকিতে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, যারা আমাদের পিছনে পড়েছে তাকে আমরা শেষ করে দিতে হবে, না হলে আমাদের শেষ হতে হবে। বস, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশের সম্পদগুলো বের করে নিতে হবে। কথা বলার সাথে সাথে লোকটাকে কেউ শ্যুট করে দিল। সবাই নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, কারণ এখানে কেউ পিস্তল ঝুঁকাতে পারে না। লোকটার পেছনে তাকিয়ে দেখে জানালার মধ্যে ছোট একটা ছিদ্র। তার মানে কেউ বাইরে থেকে শ্যুট করেছে। সবাই দ্রুত বাইরে আসতে গিয়ে দেখে অনেক লোকজন হাতে অত্যাধুনিক পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। মাস্ক পরা লোকটা সবার লিডার, তাই দেরি না করে তার কাছে থাকা পিস্তল বের করে সোজা করে ধরার আগেই ডান পাশ থেকে একটা বুলেট এসে তার হাতকে ছিদ্র করে ফেলল। সাথে সাথে হাত থেকে পিস্তল পড়ে গেল। সবাই ভয় পেয়ে চারপাশে তাকাচ্ছে। পেছনের ভিড় থেকে রাশেদ সামনে এলো। পেছন থেকে সবাই পিস্তল তাক করে আছে। রাশেদ লোকটার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কে রে তুই, যে দেশের সাথে বেইমানি করতে টিম বানিয়েছিস? রাশেদ কাছে যেতে লোকটা রাশেদকে হুমকি দিয়ে বলল, তোর এত বড় সাহস আমাকে প্রশ্ন করিস? এই বলে যখনই লোকটা রাশেদকে মারতে যাবে, রাশেদ দেরি না করে এক লাথি দিয়ে ফেলে দিল। বাকিরা সবাই ভয় পেয়ে গেছে। রাশেদ ইশারা করতেই তার লোকগুলো সবাইকে মিটিং রুমে আবারও নিয়ে গেল। সবাইকে ভেতরে বন্দি করে তাদের লিডার মাস্ক পরা লোকটাকে রাশেদ ইচ্ছা মতো মারল। রাশেদ ভেতরে থাকা লোকগুলো কত হবে জিজ্ঞেস করলো। রাশেদের লোকেদের একজন বলল 150 মতো হবে। রাশেদ একবার লোকটাকে মারতে মাত্র অজ্ঞান করে ফেলার মতো অবস্থা। রাশেদ তাকে একটা শেষ সুযোগ দিল, জিজ্ঞেস করলো, এসবের পেছনে আর কে কে আছে? এর পিছনে RAW। লোকটা আর কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ পেছন থেকে কেউ শ্যুট করে দিল। লোকটার দেহ মাটিতে পড়ে গেল। রাশেদ পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। রাশেদের মাথায় পুরো আগুন ধরে গেল। হয়তো লোকটা অনেক কিছু জানে, কিন্তু এমন কেউ আছে যে জানতে দিতে চায় না এর পেছনে আর কে কে আছে। প্রায় 150 মতো লোক, সবাইকে এখান থেকে নিতে হবে। এমন কোথাও নিতে হবে যাতে কেউ বুঝতে না পারে আর না তাদের লোকেশন জানতে পারে। রাশেদ রবিকে বলে দিল এখানে থাকা সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিকেই কেউ মেরে ফেলেছে। রবি রাশেদকে বলল সবাইকে নিয়ে সোজা গোডাউনে চলে যেতে। সব দেশদ্রোহীদের রবি একাই দেখে নেবে। রাশেদ তার লোকেদের বলল ভেতরে থাকা সব লোকেদের ফোন নিয়ে নিতে আর সবাইকে চেক করে গাড়িতে তুলতে। রাশেদের সব লোক মিলে সবাইকে চেক করে ইলেকট্রনিক সব ডিভাইস নিয়ে নিল। সাথে সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে ফেলল। রবি রাশেদকে বলল সবাইকে গাড়িতে তুলে অজ্ঞান করে ফেলতে, যাতে তারা আস্থানা না চিনে। রাশেদ সবাইকে গাড়িতে তুলল, সবার ফোন অফ করে ফেলল আর ফোনে থাকা সিম কার্ড বের করে নিল। প্রতিজনের ফোন আর সিম কার্ড একটা করে প্যাকেটে নিল। তারপর সব ফোনগুলো একটা গাড়িতে রেখে দিল। প্রায় 200 মতো ফোন হলো। সবার তো ফোন ছিলই, অনেকের 2টা করে ছিল, তাই 150 জনের 200 ফোন। ফোন রেখে সবাইকে গাড়িতে তুলল। রাশেদের গাড়িগুলো কিছুটা দূরে, আর এখানে যে গাড়িগুলো আছে এগুলো মিশন 7-এর সদস্যদের। এই গাড়িগুলো দিয়েই তাদের নিয়ে যেতে পারবে। রাশেদ তার লোকেদের বলল সব লোকেদের গাড়িতে তুলতে। রাশেদের লোকেরা তাই করলো, এক এক করে গাড়িতে তুলছে। এখানে অজ্ঞান করার তেমন ওষুধ নেই, তাই রাশেদ তার লোকেদের বলে দিল সবাইকে ঘাড়ে আঘাত করে অজ্ঞান করে দিতে। সবাইকে অজ্ঞান করা শেষে আফজাল আর মোস্তাফা আসলো। রাশেদের লোকেরা যখনই তাদের ঘাড়ে আঘাত করতে যাবে, রাশেদ নিষেধ করলো। রাশেদের হাতে 2টা ফোন আছে, আর এই ফোন 2টা মোস্তাফা আর আফজালের। রাশেদ মোস্তাফা আর আফজালকে আলাদা একটা গাড়িতে তুলে তাদের ফোনগুলো দিয়ে দিল আর তাদের চোখ বেঁধে দিল। সবার মতো এই 2 জনকে কেউ আঘাত করেনি। সবাইকে গাড়িতে তোলার পর রাশেদ সবাইকে নিয়ে গোডাউনে চলে আসলো। প্রায় ভোর হয়ে গেল এদের আনতে। সবাইকে চেয়ারের সাথে বেঁধে জ্ঞান ফিরিয়ে আনলো। রাশেদ চলে গেল, সাথে কিছু লোক নিয়ে গেল আর কিছু লোক গোডাউনে রেখে গেল। রাশেদ বাসায় গিয়ে ঘুমিয়ে গেল আর রবি কম্পিউটার ছেড়ে উঠতে খেয়াল করে আপু রুমে লাইট জ্বলছে। রবি কিছুটা অবাক হলো, আপু এই ভোরে কি করছে লাইট জ্বালিয়ে? একবার ভাবছি গিয়ে দেখবে, আর একবার ভাবছি যাবে না, কিন্তু রবি এমন করতে করতে প্রায় আধ ঘন্টা হলো, তাও লাইট নিভছে না। এবার রবি গেল, ভেতরে দেখে দরজা লক করা। 2-একবার ডাকলো কিন্তু শুনল না। জানলাটা খুলে দেখে আপু ঘুমিয়ে আছে, কিন্তু লাইট জ্বলছে। হয়তো লাইট নেভাতে ভুলে গেছিল, তাই বলে রবি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। এদিকে আপু উঠে নিচের ল্যাপটপে বসে পড়ে।
তার মানে রবি আসছিল, তাই আপু এমনটা করলো। আপু ল্যাপটপের মধ্যে কিছু করছে যা রবি জানে না। বেশ কিছু সময় আপু ল্যাপটপে কিছু ছবি দেখে 3টা ছবি নিল। এই 3জনকে আপু চেনে। ছবিগুলো ছিল মিশন 7 টিমের। রাশেদ রবির ফোনে যখন ছবিগুলো পাঠালো, আপু তখন নিজেই সেগুলো নিজের ফোনে দেখে নিল। রাশেদ ছবিগুলো মেল করছিল, যেই ইমেল আইডি আপুর ফোনে লগ ইন করা, আর তাই সহজেই আপু ছবিগুলো দেখে নিল। আসলে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আপু ওয়াশরুমে যায় আর ফিরে এসে দেখে ফোনের মেলটা। তারপর সেটা খুলে দেখে ছবিগুলো। তারপর ল্যাপটপে নিয়ে ছবিগুলো নিজের ল্যাপটপে নিয়ে নেয় আর মিশন 7-এর সদস্যদের দেখতে শুরু করে। তার মধ্যে 3জনকে আপু চিনে ফেলেছে। তারা দেশের শীর্ষ সাংবাদিক। একসময় আপুর সাথে কাজ করত যখন আপু নিউজের সাংবাদিক ছিল, কিন্তু এখন তারা দেশের বিনাশ করতে উঠে লেগেছে। যাদের চিনত তাদের ছবিগুলো আলাদা করে নিয়ে ল্যাপটপ বন্ধ করে আপু ঘুমিয়ে গেল। এদিকে রবিও অনেক আগেই ঘুমের রাজে চলে গেছে। আজ শুক্রবার, তাই স্কুল বন্ধ। 10টা পেরিয়ে গেল। রিহি ঘুম থেকে উঠে দেখে এখনও সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। রবির রুমে আপুর রুমে ঘুমাচ্ছে। কারো ওঠার নাম নেই। রিহি ভাবছে আপুকে ডাকবে, আবার ভাবছে নিজে আজকে নাস্তা রেডি করবে। কিছু সময় পর রিহি রান্নাঘরে চলে গেল। রিহি কাজের ক্ষেত্রে খুব পটু। ঘণ্টাখানেকের মধ্যে বেশ কিছু নাস্তা রেডি করে ফেলল, সাথে রবির ফেভারিট নুডলস। সব রান্না করা শেষ হলে রিহি সব টেবিলে এনে সাজিয়ে রাখে। এদিকে রবি আর আপু তখনও ঘুমাচ্ছে। রিহি গিয়ে রবিকে ডেকে দেয়। রবি আর একটু ঘুমানোর কথা বলে রিহি রবিকে নুডলস রান্নার করার কথা বলে। রবি দেরি না করে এক লাফে উঠে যায়। এদিকে আপুকে গিয়েও ডেকে তোলে। রবি দ্রুত ফ্রেশ হয়ে সবার আগে গিয়ে নাস্তা করতে বসে যায়। একটু পর রিহি এলো, তারপর আপু। রবি ইতিমধ্যে নুডলস খাওয়া শুরু করে দিচ্ছে, যা দেখে রিহি দাঁত চেপে হাসছে। রিহির হাসি দেখে রবি বলল, এখানে হাসার কি আছে, নাস্তা কর চুপচাপ। জানো আপু, ভাইয়া আরও ঘুমানোর কথা বলছিল। তারপর কি হলো? বললাম নুডলস রান্না করছি। তারপর কি হয়েছে জানো আপু? এক লাফে উঠে গেছে। কথা শেষ হতে সবাই হেসে উঠল। রবির পরিবারটা খুবই চমৎকার। সবাই একদম ফ্রেন্ডলি কথা বলে। রিহি রবির পেছনে পড়ে থাকে, রবি রিহির পেছনে পড়ে থাকে। মাঝে মধ্যে 2জন মিলে আপুকে খ্যাপায়। এভাবে ভালোই আছে সবাই। নাস্তা শেষ করে রবি আপুকে জিজ্ঞেস করলো, আপু, রাতে তোমার রুমে লাইট জ্বালানো ছিল, তুমি খেয়াল করোনি? আরে খেয়াল করছি আমি, এমনি লাইট জ্বালিয়ে কালকে ঘুমিয়েছিলাম। আচ্ছা, কাল গভীর রাত পর্যন্ত জেগেছিলে তাই না তুমি? কই না তো, কেন? না মানে আমাকে রাশেদ মেল পাঠালো, সেটা আমি সিন করার আগে তুমি সিন করেছো, এই জন্য বলছি। রবির কথা শুনে আপু মাথা চুলকাতে শুরু করলো। এই বুঝি ধরা খাইলো। রবি মুচকি এসে বলল, আমাকে আর কত মিথ্যা বলবে? না মানে কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, ওয়াশরুম থেকে ফিরে দেখি যে কোনো একটা মেল আসছে, তার সিন করছি আমি, আমার মেল মনে করে। পরে সেটা তোর ছিল। ও, তো কজনকে চিনতে পারলে সেখান থেকে? এইটা তুই কিভাবে জানলে আমি যে ওদের চিনি কিনা বা ছবিগুলো দেখছি? তুমি হয়তো ভুলে গেছো যে তোমার ল্যাপটপ আমার কম্পিউটারের সাথে কানেক্ট করা। রবির কথাই তো আপু এবার ফেঁসে গেল। তারপর আপু বলল, আমি 3জনকে চিনছি, তারা আমার সাথে সাংবাদিকতা করত। ও আচ্ছা, একটা কাজ করো, ওই 3জনের ডাটা আমাকে দাও, দেখি তাদের থেকে কি তথ্য পাই। তারপর আপু ওই 3 সাংবাদিকের ডাটা রবিকে দিল আর রবি বেরিয়ে পড়ল প্রিয় বাইকটা নিয়ে। রবি বাইক নিয়ে বের হওয়ার পর রাশেদকে ফোন দিয়ে বলে দিল তার গোডাউনে আসতে। গোডাউনে রাশেদের বাসার পাশে হওয়ায় রবি যাওয়ার আগেই রাশেদ গোডাউনে পৌঁছে গেল। পোলাপান তো আগে থেকে গোডাউনে ছিল। রাশেদ গোডাউনে যাওয়ার মিনিট 10 পর রবিও চলে আসলো। মুখে মাস্ক পরে সোজা ভেতরে চলে গেল। রুমের ভেতরে গিয়ে দেখে সব দেশদ্রোহীদের চেয়ারে বেঁধে রেখেছে। রবি নিজের ফোন বের করে আপুর দেওয়া ছবিগুলো আরও একবার দেখে নিল আর নিজের ফোনটাও রাশেদকে দিয়ে বলল ছবিতে থাকা লোকগুলোকে সামনে আনতে। রাশেদ ছবিগুলো ভালো করে দেখে লোকগুলোকে সামনে আনলো। তাদের 3জনকে নিয়ে রাশেদ আলাদা একটা রুমে নিতে বলল। বাকি যারা আছে তাদের সবাইকে রবি ভালো করে দেখে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, যারা দেশের সাথে বেইমানি করে, দেশকে বিক্রি করে দিতে চায় বা দেশের যে কোনো সম্পদ পাচার করতে চায় বা করে, তারা সবাই দেশদ্রোহী। দেশের সম্পদ পাচার করার মধ্য দিয়ে এই দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়। ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, নিত্যপণ্যের দাম বেড়ে যায়, গরিব মানুষ না খেয়ে মরে,
দেশদ্রোহীদের ক্ষমা হয় না। দেশদ্রোহিতার কারণে তাদের একমাত্র মৃত্যুদণ্ড হয়। রবির কথা শুনে আপু মাথা চুলকাতে শুরু করলো। এই বুঝি ধরা খাইলো। রবি মুচকি এসে বলল। রবি কথাগুলো বলার পর দেখেছে কয়েকজনের চোখে মৃত্যুর ভয়। এই ভয়কে কাজে লাগাতে চাই রবি। যাদের চোখে মৃত্যুর ভয় নাই, রবি তাদের মধ্যে দুইজনকে কুড়ালের আঘাতে পুরো শরীর ক্ষতবিক্ষত করে ফেলল। রবির এমন বিধ্বংসী কাজ দেখে যারা এতক্ষণ ভয় পায়নি তারাও ভয় পেতে শুরু করলো। রবি এবার আঘাত করা দুইজনকেই কুড়ালের আঘাতে শরীর থেকে মুন্ডু আলাদা করে ফেলল। এত ক্ষিপ্ত দেখে আর আর্কের এই ভয়ঙ্কর রূপ দেখেই ইতিমধ্যে চেয়ারে বেঁধে রাখা অনেকের গলায় পানি শুকিয়ে গেছে। রবি সবাইকে বলল, তোরা যে যা জানিস সব কিছু আমাকে বলবি, আর না বললে তোদের সবার অবস্থা খারাপ তো হবে, সাথে তোদের পরিবার তো আছে। রবি রাশিদকে লাইভ ডিটেক্টর সহ কিছু জিনিসের নাম বলল, সবগুলো ব্যবস্থা করতে বলল। বিকালে এসে রবি এদের সবার থেকে ডাটা নেবে বলল। ফরেন্সিক এক্সপার্ট থেকে শুরু করে এদের থেকে তথ্য নিতে যত প্রকার বিশেষজ্ঞ লাগবে সবাইকে আনতে বলে রবি বাইক নিয়ে চলে গেল বাসায়। এদিকে রাশিদ তার লোকেদের সবাইকে সব কিছু বুঝিয়ে দিল। সবাই সব কিছু রেডি করা শুরু করলো। যন্ত্রপাতিগুলো আলাদা একটা রুমে স্থাপন করছে। লোকগুলোকে আনার পর থেকে এক ফোঁটা পানিও তাদের পেটে পড়েনি। রাশিদ তার লোকেদের বলল সবাইকে পানি দিতে, এর থেকে বেশি কিছু দিলে সমস্যা হবে। রবি বাসায় গিয়ে নিজের কম্পিউটারের সামনে বসলো। দেশদ্রোহীদের সবার ছবিগুলো একটা সিস্টেমে ইনপুট করে দিচ্ছে। রবির একটা সিকিউরিটি সিস্টেম আছে যেখানে সে যাবতীয় তথ্য রাখে, আর কোনো তথ্য লাগলে সেখান থেকে নিতে পারে। রবির সব ছবি সেখানে রেখে দিয়ে কম্পিউটারে থাকা ছবিগুলোর সাথে আগের কোনো অপরাধী কিংবা দেশদ্রোহীর কাজের মিল আছে কিনা কিংবা তাদের ছবি মিল হয় কিনা দেখছে। সব কিছু দেখে এমন একটা জিনিস চোখে পড়লো যেটা সব দেশদ্রোহীদের সাথে মিলে যায়। সবার তথ্য দেখে চোখে পড়লো, আর সেটা হলো সবাই কোনো না কোনো সময় আমাদের পাশের দেশে ভারতে গিয়েছিল। সেখানে আরও একটা বিষয় মিল যায়, সেটা হলো তারা ভারতে বিভিন্ন জায়গায় গেলেও একটা সময় তারা দিল্লি গিয়েছিল। বিষয়টি কোনোভাবে কাকতালীয় হতে পারে না। রবির এখন সন্দেহ হচ্ছে। সেই সময় রাশেদের সামনে লোকটা রাও বলছিল, তার মানে ভারতের এই গোয়েন্দা সংস্থা কি ওর পেছনে আছে? রবি এসব আর ভাবতে পারছে না। চারপাশটা কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। রবি বুঝতে পারছে বাইরের শত্রুদের মারার আগে ঘরের শত্রুদের মারতে হবে। রাশেদের সামনে লোকটা অনেক কিছু বলে দিল, কিন্তু পেছন থেকে কেউই একজন আছে যে চায় না এই টিমের পেছনে থাকা রাঘব বোয়ালের চেহারা সামনে আসুক। রবি রাশেদকে জানিয়ে দিল টিমে কোনো বিশ্বাসঘাতক আছে। দেশদ্রোহীদের মারার আগে সেই বিশ্বাসঘাতককে ধরতে হবে। রবি রাশেদকে বলল তার সব লোকেদের ফোন নাম্বার দিতে। ঘণ্টাখানেক পর রাশেদ সবার নাম্বার দিল। রবি কম্পিউটার ছেড়ে উঠে নিজের সিক্রেট কম্পিউটারে রুমে ঢুকলো। রবির রুমে থাকা আলমারির পেছনে একটা দরজা আছে, আর সেই দরজার পেছনে যে একটা কম্পিউটার রুম আছে সেটা রবি ছাড়া আর কেউ জানে না। নিজেই কম্পিউটার রুমে ঢুকে এক এক করে সব লোকেদের ছবি দিয়ে তাদের সবার দিল্লি যাওয়ার কী কারণ তা খুঁজতে লাগলো। বেশ কিছু সময় পর যেটা দেখলো, রবির চোখ কপালে উঠে গেল। বন্ধু দেশে এতদিন ধোকা দিয়ে আসছিল এরা। রবি পুলিশের জবে যখন ঢুকেছিল তখন স্পেশাল ট্রেনিংয়ের জন্য তাকে আমেরিকায় পাঠানো হয়েছিল। তার সাথে ছিল ভারত, পাকিস্তান, চীন, আমেরিকা আর বিভিন্ন দেশের লোক। সবাইকে শপথ করানো হয়েছিল নিজের দেশকে রক্ষা আর পাশের দেশের প্রতি সম্মান রেখে কাজ করবে। কিন্তু এরা সম্মান তো রাখে না, বরং অন্য দেশকে লুটে খেতে চায়। রবি এদের পেছনে যাদের দেখেছে সবাই ভারতের স্পেশাল পুলিশ অফিসার ছিল। বর্তমানে তারা RAWতে কাজ করছে আর নিজের দেশের রক্ষার সাথে অন্য দেশকে শেষ করে দিচ্ছে। রবি কম্পিউটারে বেশ কিছু সময় খোঁজ নিয়ে জানতে পারে ভেতরের যে লোকটা বেইমানি করেছে সে খুব কাজের একজন, যাকে রবি নিজেই 10 জন পুলিশ অফিসারের মধ্য থেকে বাছাই করে নিয়েছিল। আর সেই এভাবে বিশ্বাসঘাতকতা করবে রবি ভাবতে পারতেছে না। লোকটার নাম হচ্ছে রফিন, আর রবি তাকে বলেছিল যে রাশেদ তার দূর সম্পর্কের আত্মীয় হয়। রাফিন জানে না যে রবি এসবের মাস্টার মাইন্ড। দেরি না করে রবি রাশেদকে ফোন দিল আর রাফিনের কথা বলে দিল যে রাফিন বিশ্বাসঘাতকতা করতেছে আমাদের সাথে। রবি তথ্যটা দেওয়ার সাথে সাথে রাশেদ রাফিনকে ধরে মেরে ফেলতে চাইল, কিন্তু রবি নিষেধ করলো, কারণ রবি নিজেই বিশ্বাসঘাতককে মারতে চায়।
তাই রাশেদ রফিনকে কিছু না বলে পুরো টিমকে বলল যে সবাইকে রেডি থাকতে, ভেতরে যে বিশ্বাসঘাতকগুলো আছে সবাইকে এক এক করে আজকে শেষ করে দেওয়া হবে। রাশেদের কথা শুনে রাফিনের চোখ স্পষ্ট ভয় ফুটে উঠল। রাশেদের কথা শুনে অনেকে ভয় পেল। সবার মনে একটাই প্রশ্ন, কে সে বিশ্বাসঘাতক যার মৃত্যু হতে যাচ্ছে আজ? রবি রাশেদকে বলে যে সবার ফোন নিয়ে নিতে, যাতে কেউ বাইরে কারোর সাথে যোগাযোগ করতে না পারে, এবং রাশেদ তাই করলো, সবার ফোন নিয়ে নিল। টিমের সবাই বুঝতে পারছে আজ কারো কপালে দুঃখ আছে। রাশেদ সবাইকে নিজেদের কাজ করতে বলল এবং সবার দিকে নজর রাখছে, আর কাকে কাকে টিমের মতো বিশ্বাসঘাতকতা বলে মনে হয় সেটা নোটিশ করছে। সবাই আপন কাজে ব্যস্ত। রাশেদ ভালো করে লক্ষ্য করেছে টিমের দুইজনের চালচলন কেমন যেন সন্দেহজনক। তাদের মধ্যে রাফিন একজন আর অপরজন সিফাত নামের একজন। টিমের সবাই আপন কাজ করে যাচ্ছে। এদিকে রবি নিজে কম্পিউটারে কাজ শেষ করে একটা ফাইল রেডি করে। তারপর কম্পিউটার রুম থেকে বাইরে এসে দেখে আপু তার রুমে বসে আছে। এটা দেখার জন্য রবি মোটেও প্রস্তুত ছিল না। আপু এই সময় রুমে গিয়ে কি করছে সেটা যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। 7-5 না ভেবে রবি আপুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এই সময় এখানে? আমি না আসলে তো আর দেখতে পারতাম না যে আমাদের বাসায়ও একটা সিক্রেট রুম আছে। না মানে আমি কাজ করছিলাম, আর ওটা আমার কম্পিউটার রুম। তেমন কিছু নেই, কয়েকটা কম্পিউটার ছাড়া এখানে। তোর যে একটা কম্পিউটার রুম আছে, কম্পিউটার সিস্টেম আছে, সেটা তো আমাকে জানাতে পারতি। না মানে আমি চাচ্ছিলাম ব্যাপারটা যাতে কেউ না জানুক, আমি একাই ব্যাপারটা জানি। কিন্তু তুমি তো এখন এসে সব কিছু দেখে নিলে। আমি দেখে যাওয়াতে কি কিছু হয়েছে নাকি? আরে না, কি হবে, তারপরও নিজের একটা ব্যক্তিগত কম্পিউটার রুম, সেটা তুমি দেখে নিলে। ব্যাপারটা একটু কেমন জানো না? তোর কথা শুনে আমার এখন তোকে সন্দেহ হচ্ছে। তুই আসলে রুমের মধ্যে কি করিস? আমাকে দেখতে হবে। দেখি, রুম আনলক কর। আরে তেমন কিছু না, শুধু কম্পিউটার রুম। ওখানে কয়েকটা কম্পিউটার ছাড়া কিছু নেই। তাও বলছি তো, আমাকে দেখতে হবে। দেখি, তুই তাড়াতাড়ি রুম খোল। রবি আর কোনো উপায় না পেয়ে নিজের হাতে চাপ দিয়ে দরজা খুলল। আসলে কম্পিউটার রুমে অনেক আধুনিক যন্ত্রপাতি আছে, তাই একটু বেশি সিকিউর করে রাখছিল। রবির হাত ছাড়া আর কারো হাত দিয়ে লক খুলবে না। আপু ভিতরে গিয়ে দেখে রবির কম্পিউটার রুমের চারপাশে বেশ কিছু কাগজপত্র। দেশের লোকজনের ছবি তো আছেই, সাথে বিদেশি অনেক লোকের ছবি আছে এখানে। আপু সব কিছু ভালো করে দেখে রবিকে জিজ্ঞেস করলো, এইসব কাগজপত্র ছবিগুলো কেন এখানে? আর কিসের কাগজপত্র এগুলো? ওইসব বাদ দাও, এগুলো আমাদের মিশনের একটা ব্যাপার। এসব বাদ দাও, তুমি বাইরে যাও। না, আমাকে সব কিছু বল, তারপর দেখবো আমি বের হব নাকি এসব কাগজ পুড়িয়ে দেব। আপুর কথা শুনে বোঝা যাচ্ছে আপু অনেক রেগে আছে, কিন্তু কি নিয়ে এত রেগে আছে তা বুঝতে পারছে না রবি। আপু বাইরে আসতে না চাইলেও এক প্রকার রবি জোর করে আপুর হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো। রবি বাইরে আসার সাথে সাথে একটা সুইচ টিপে দিল এবং দরজা লক হয়ে গেল। আপু চাইলেও আর ভেতরে যেতে পারবে না। রবিকে আপু জিজ্ঞেস করলো, কি করছিস এসব? যে মানুষগুলো ছবি দেখলাম অধিকাংশ রাজনৈতিক নেতা, যারা মানুষের জন্য কাজ করে। আমার জানা মতে তোর কাছে যাদের ছবি থাকে তারা সবাই খারাপ লোক, কিন্তু এই ভালো লোকগুলোর ছবি তোর কাছে কেন? তুই আবার খারাপ কিছু করতে চাচ্ছিস না তো? প্রথমত তুমি তোমার ভাইকে চিনতে পারোনি, আর যারা রাজনীতি করে তাদেরকে একদমই চিনতে পারোনি। সবাই মুখোশের আড়ালে এ দেশটাকে খেয়ে শেষ করে দিচ্ছে, যা তোমার ধারণারও বাইরে। না, তুই ভুল ধারণা নিয়ে আছিস। তুই 10 জনের ভালো করতে গেলে একজনের খারাপ একটু করতেই হবে, সেটাই তারা করতেছে। কিন্তু তুই সেটা বেশি খারাপ মনে করে তাদের ক্ষতি করবি, তা আমি হতে দেব না। আপুর কথা শুনে রবি এবার রেখে গেল। নিজের ভাইয়ের কথা বিশ্বাস করতেছে না, আর কার কাছ থেকে কি শুনে এসেছে সেটাই বিশ্বাস করতেছে। নিজের ভাইকে এতটুকু পরিমাণও বিশ্বাস করতে পারতেছে না আজ। রবি এবার জোর গলায় বলল, কোনটা ভালো বলতেছো তুমি? মাঝে মধ্যে গরিবকে দান করার নাম করে 4টা ছবি তুলে ফেসবুকে পোস্ট করা, আর সরকারের কাছ থেকে অনুদানের নামে কোটি কোটি টাকা নিয়ে নিজের পেট ভর্তি করা ভালো কাজ? দেশে দুর্ভিক্ষ আসতে পারে, এমন কি পুরো বিশ্ব নাকি দুর্ভিক্ষই পড়বে। আরে যারা ক্ষমতায় আসার পর থেকে দেশের জিনিস বিদেশে পাচার করছে, আর সরকারের নামে নিজেদের গোডাউন ভর্তি করছে, জনগণের সেবা বলে নিজেদের পকেট ভর্তি করছে, দেশে তৈরি সব পণ্য হয়তো বিদেশে পাচার করছে, আর নয়তো নিজেদের গোডাউন পূর্ণ করছে, আর মানুষকে বলছে দুর্ভিক্ষ আসবে।
এই ভয় দেখানো কি ভালো কাজ? যদি তারা ক্ষমতায় আসার পর থেকে দেশের সাধারণ মানুষকে লুটে খাওয়া বাদ দিয়ে চলতো, তাহলে এমন আগমন বার্তা দিতে হতো না। আর সেটা তোমার কাছে ভালো মনে হয়। শুরু থেকে রাজনৈতিক নেতারা মানুষের পাশে থাকলে অন্তত বাংলাদেশে দুর্ভিক্ষ আসতো না, এমন আগাম বার্তাও দেওয়ার সাহস কারো হতো না। দেশকে তো রাজনৈতিক নেতারাই দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। আর এই রাজনৈতিক নেতাদের লিস্ট করাটা আমার ভুল। যারা দেশকে মাফিয়াদের কাছে বিক্রি করে দিচ্ছে তাদের লিস্ট করে রাখাটা ভবিষ্যতের জন্য কাজে হবে। তারা দেশকে শেষ করে দেশের সম্পদ পাচার করে দেশকে অর্থনৈতিক মেরে ফেলছে, আর তাদের লিস্ট করে আমি ভুল করছি। যদি এটা তোমার চোখে ভুল হয়ে থাকে তাহলে আমি এই ভুল করব। দেশের কল্যাণে এমন শত রাজনৈতিক নেতাকে খুন করব। আজ দেশে নেই কোনো বাক স্বাধীনতা, নেই ধর্ম পালনের স্বাধীনতা, নেই ব্যক্তির স্বাধীনতা, নিরাপত্তা তো একদমই নেই বললেই চলে। যদি কেউ সরকারের কোনো খারাপ বিষয় নিয়ে আলোচনা করে তাহলে পরদিন তাকে পাওয়া যায় না, গুম না হয় খুন হয়ে যায়। লাশ তো পাওয়া গেলেও ভারতে পাওয়া যায়, লাশটা পর্যন্ত দেশের ভেতরে রাখা যায় না। যদি কারো কাছে এই হত্যাকারীদের লিস্ট করাতে খারাপ মনে হয় তাহলে আমার বা আমার পাশে যারা আছে তাদের কিছু যায় আসে না। রবি আপুকে কথাগুলো এক নাগারে বলে রাগে গজগজ করতে করতে বাসা থেকে বেরিয়ে গেল। সোজা বাইক নিয়ে চলে গেল গোডাউনে। এত বেশি রেগে গেল আপুর কথায় রাশিদকে শুদ্ধ না জানিয়ে গোডাউনে চলে গেছে। সোজা গোডাউনে ঢুকে রাফিনকে ডেকে একটা আলাদা রুমে নিয়ে গেল। রবির এমন ক্ষিপ্ততা রাশেদের কানে পৌঁছে গেল। রাশেদ আস্তে আস্তে রবি রাফিনকে রুমে নিয়ে চেয়ারে বসিয়ে বলল, আমি সব কিছু সহ্য করতে পারি, কেউ দেশের সাথে বেইমানি করলে, আমার সাথে বেইমানি করলে, দেশদ্রোহীদের গান গাইলে আমি একদম সহ্য করতে পারি না। ভালো থাকিস ওপারে, গুড বাই। রবি কথাটা শেষ করতে না করতে রুমে থাকা কুড়াল নিয়ে রাফিনের গলায় এক কোপ দিল। সাথে সাথে চিরিত করে কিছু রক্ত এসে রবির মুখে পড়ল। রাফিনের দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল। হঠাৎ রবি বুঝতে পারল কেউ দরজা খুলছে। রবি এত বেশি রেগেছিল যে দরজায় কে দাঁড়িয়েছিল না দেখে হাতে থাকা কুড়োল ছুঁড়ে মারল। কুড়োল ছুঁড়ে মারার পর খেয়াল করে রাশেদ দরজায় দাঁড়িয়ে আছে। রবি বুঝতে পারছে রাশেদের দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। রবি জোরে এক চিৎকার দিল, কিন্তু সেই চিৎকারে তো রাশেদ বেঁচে যাবে না। কুড়াল রাশেদের কাছে পৌঁছানোর আগেই খুব দ্রুত রবি নিজের কোমরে থাকা পিস্তল বের করে রাশেদের পায়ে শুট করল। রাশেদ সাথে সাথে বসে গেল। কুড়াল রাশেদের মাথার উপর দিয়ে চলে গেল। রবি দৌড়ে এসে রাশেদকে ধরে ফেলল। পা থেকে অনেক রক্ত বের হচ্ছে। রবি চিৎকার করে বলল গাড়ি বের করতে। পাশে পোলাপান ছিল, কয়েকজন খুব ভালো গাড়ি চালাতে পারে। সবাই গাড়ি বের করলো। রবি রাশেদকে নিয়ে সোজা গাড়িতে উঠে হসপিটালে চলে গেল। রবি অনেক এক্সাইটেড। রাশেদ বারবার রবিকে শান্ত হতে বলছে। এর আগেও অনেকবার শরীরে গুলি লেগেছে, কিছু হয়নি, এবারও হবে না। কিন্তু রবি খুব এক্সাইটেড বিষয়টা নিয়ে। রাশেদকে হসপিটালে নিতেই চারপাশ থেকে অনেক লোক ঘিরে ধরল। রাশেদের নাম পুরো দেশ জুড়ে চর্চায় আছে। সবাই রাশেদকে মাফিয়া বলে জানে। অনেকে রাশেদকে কম বেশি চেনে, আর যারা চেনে তারা দেখেছে রাশেদের কি হয়েছে। রাশেদকে নিয়ে হসপিটালে ঢুকতেই ডক্টর দৌড়ে চলে আসলো। রাশেদকে আনার খবর কয়েক সেকেন্ডে পুরো হসপিটালে পৌঁছে গেছে। ডক্টর এসে জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে? আমি জানি না এই ভাইয়া ভয় পেয়ে বলল না ভালোবেসে বলল, তবে মাফিয়াদের ভালোবাসার থেকে ভয় বেশি পাওয়াটা স্বাভাবিক বিষয়। রবি ডক্টরকে বলল, পায়ে গুলি লেগেছে, অনেক রক্ত পড়েছে, যত দ্রুত সম্ভব এইগুলি বের করুন। ডক্টর রবিকে শান্ত হতে বলল। রবি ডক্টরকে একটা ওয়ার্নিং দিল, যদি ওর সাথে ভেতরে নিয়ে গিয়ে উল্টাপাল্টা কিছু করেন তাহলে আগে আপনার পরিবারের দিকে তাকাবেন। ডক্টর কিছু না বলে রাশিদকে নিয়ে অপারেশন রুমে গেল। রবি অপারেশন রুমের বাইরে বসে আছে, সাথে সব পোলাপান দাঁড়িয়ে আছে। ডাক্তার একেবারে অপারেশন করে বের হলো। পায়ের অপারেশন, তাই তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু তারপরেও রবি বেশ এক্সাইটেড। হসপিটাল থেকে অপারেশন শেষ করে রবি লোকেদের টাকা দিতে বললে ডক্টর বলে টাকা নিবে না। রবি নিজে গিয়ে পরে টাকা দিতে চায়। ডাক্তার আবারও বলে টাকা নিবে না। রবি জিজ্ঞেস করে কেন টাকা নিবে না। এমন একজন মানুষের সেবা করতে পারছি তাতে আমি ধন্য, আমার টাকা লাগবে না। আমি জানি আপনি বা আপনারা ভয় পেয়ে এসব গুণগান করেছেন, এসব ভয় করার দরকার নেই। ভাইকে যে যেমন মনে করে তেমনই থাক,
আমরা তাকে কারো সামনে বড় কিংবা ছোট করতে চাই না। রবি কথাটা এমনভাবে বলল যেন কেউ বুঝতে না পারে এখানে আর কি উপস্থিত। রবি আগে থেকে সাধারণ মাস্ক পরেছিল, একবারের জন্য ও সেটা সরায়নি। আর সেই মাস্কে যে কয়েক ফোঁটা রাফিনের রক্ত জমে আছে তাও দেখা যাচ্ছে। এর জন্য হয়তো ডক্টররা ভয়ে টাকা নিচ্ছে না। রবি নিজের কার্ড দিয়ে বলল, নিন, সব টাকা নিয়ে নেন। রবির কথা শুনে ডক্টর আবার বলল, আমরা ভয় পেয়ে টাকা নিচ্ছি না এমনটা নয়, আসলে সাধারণ মানুষ ভাইয়ে হয়তো ভয় পায় মাফিয়া বলে, কিন্তু আমি এই হসপিটালে কর্মরত, সবাই জানি ভাইয়ের দেশপ্রেম সম্বন্ধে। আমরা এটাও জানি ভাই নাকি আরকের জন্য কাজ করে, আর যেখানে আরকে আছে সেখানে তো আর খারাপ কিছু হতে পারে না, তাই ভাইকে ভালোবেসে আমরা এটা নিচ্ছি না। রবি এবার ডক্টরদের দিকে ভালো করে তাকালো। না, এটা ভয় পেয়ে নয়, ডক্টরের চোখে রাশেদের জন্য ভালোবাসি স্পষ্ট ফুটে উঠেছে। রবি আর কিছু না বলে সোজা হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। রাশেদ গাড়িতে আগে থেকে বসা ছিল। রবি রাশেদকে গাড়িতে নিয়ে সোজা রবির বাসার দিকে নিয়ে যাচ্ছে। পেছনে পোলাপান আছে, তাই কিছুটা পথ গিয়ে রবি গাড়ি থামালো আর পোলাপানদের বলল তাদের গোডাউনে চলে যেতে। রাতে রবি সেখানে যাবে। পোলাপান গাড়ি নিয়ে চলে গেল। রবি চারপাশে ভালো করে তাকিয়ে দেখছে কেউ তাদের ফলো করছে নাকি, কিন্তু না, তেমন কিছু রবি দেখতে পায়নি। রাশেদকে সোজা নিয়ে রবি বাসায় ঢুকে গেল। গাড়ি পার্কিং করে রাশেদকে গাড়ি থেকে নামিয়ে সোজা দরজা খুলে রবি রাশেদকে বাসার ভিতরে নিল। পায়ের অবস্থা দেখে আপু দৌড়ে আসলো। রবি আপুকে আসতে দেখে কিছু না বলে রাশেদকে বসিয়ে রেখে সোজা রুমে চলে গেল। রাশেদ বুঝতে পারল রবি আর আপুর ঝগড়া হয়েছে কোনো বিষয় নিয়ে, তাই মাথা গরম রেখে গোডাউনে গিয়ে রাফিনের দেহ থেকে মাথা আলাদা করে দিছে। আর সেই রাগ দরজায় কে দাঁড়িয়েছে না দেখে হাতের কুড়ালটা ছুঁড়ে মারছে। রবি রুমে চলে গেল। আপু কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে রাশেদের পাশে বসলো। রাশেদ আর রবি অনেক আগে থেকেই একসাথে থাকে, বলা যায় স্কুল জীবন থেকেই একসাথে, সবাই পুরো একটা পরিবারের মতো। সেদিন রবির বিয়েতে যে মজা হলো সব রাশেদের জন্য। এত বেশি মজা করতে পারে রবির বিয়েটা না হলে কেউ জানতেওই না। আপু রাশেদকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে, বলা যায় এক কথায় রাশেদও পরিবারের একজন সদস্য। আপু রাশেদের পাশে বসতে বসতে বলল, কি হয়েছে পায়ে? তেমন কিছু না আপু, ছোটোখাটো একটু ব্যথা পাইছি। না না, ছোট ব্যথা পেলে তো এভাবে রবির কাঁধে হাত দিয়ে বাসায় ঢুকতি না। কি হয়েছে বল? আপু বাদ দাও, তুমি রবিকে সামলাও, সে বেশ রেগে আছে, আস্তানায় গিয়ে যা ইচ্ছে করে আসলো। কি করেছে ওখানে? আমাদের এক লোকের গর্দান কেটে আসছে, বিশ্বাসঘাতক ছিল, আমাদের সাথে থেকে বাইরে খবর পৌঁছে দিত, তাই দেরি না করে মেরে দিয়েছে। বিশ্বাস? জানো আরও মারার সময় কি বলেছে? আপু কিছু না বলে রাশেদের দিকে তাকিয়ে আছে। রাশেদ নিজে থেকে বলল, রাফিন মানে আমাদের বিশ্বাসঘাতকটাকে মারার সময় বলেছিল, আমি সব সহ্য করতে পারি, কেউ বেইমানি করলে আর কেউ অপরাধের সাপাই গাইলে তাকে একদম সহ্য করতে পারে না। এটুকু বলেই গর্দান বরাবর কুড়াল দিয়ে আঘাত করলো। আমি তখন দরজার কাছে ছিলাম, তাই সব কিছু শুনতে পাইছি। আর ভেতরে যাওয়ার জন্য দরজা খুলে রবি রেগে গিয়ে হাতে থাকা কুড়াল ছুঁড়ে মারলো। আমি কিছু বুঝে ওঠার আগেই পায়ের ব্যথায় বসে গেছি। আপু বুঝতে পারছে কেন এসব হলো। সেসব রাজনৈতিক নেতাদের নিয়ে রবির সাথে তর্ক না করলে এত কিছু হতো না। আপু রাশেদকে জিজ্ঞেস করলো, এমপি কায়েস আহমেদ লোকটা কেমনে? ভালো তো সবাই ভালো বলে। লোকে যেটা জানে আমিও সেটা জানি, লোকে যেসব জানে না আমি ওসব জানতে চাচ্ছি। আমরা লোকের বাইরে নাকি? তারা যা জানে আমরাও তা জানি। মিথ্যা বলবি না, তোরা এর বাইরেও অনেক কিছু জানিস। না হলে কায়েসের ছবি রবির কম্পিউটারে কেন? তার মানে দেখি ফেলেছ? এখন বল কেমনে লোকটা? সত্যি বলতে সে দিনের বেলায় একরকম আর রাতের বেলায় অন্যরকম। শুধু সে নয়, তার মতো আরও অনেক আছে যারা দিনের বেলা সাধারণ মানুষের জন্য জীবন দিয়ে দেবে এমন একটা ভাব ধরে, আর তারা এই রাতে গিয়ে কিডন্যাপিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র মাদকসহ বিভিন্ন বেআইনি কাজ করে। এসব মুখোশধারীদের একটা লিস্ট আমাদের কাছে আছে। সামনে নির্বাচন, তার আগে এসব মুখোশধারী চেহারা সবার সামনে নিয়ে আসবো। আর বর্তমানে ভোটের যেখানে স্বাধীনতা নেই সেখানে মানুষ শুধু এসব দেখতে পাবে, আর কিছু তো করতে পারবে না। দিনের ভোট আগে রাতে হয়ে যায়, মানুষ গেলে বলে ভোট হয়ে গেছে, মৃত ব্যক্তিও ভোট পড়ে। তারপরেও এসব জানানোর মানুষকে দরকার, তাই লিস্ট করা। খুব শীঘ্রই তাদের মুখোশ উন্মোচন করে দেব।
আপু আর রাশিদ কথা বলছে আর রবি নিজের রুমে গিয়ে রাফিনের ফোনটা পকেট থেকে বের করে সিক্রেট কম্পিউটার রুমে ঢুকে গেল। রাফিনকে মারার পর রবি তার ফোনটা নিয়ে আসছিল সাথে করে। রাফিনের ফোন কম্পিউটার কানেক্ট করে যাবতীয় তথ্য বের করে নেয়। এর পেছনে থাকা সবাইকে চিহ্নিত করে ফেলে। তবে অবাক করা ব্যাপার হলো মাস্টার মাইন্ড হিসাবে সব সূত্র ভারতীয় RAWর দিকে ইঙ্গিত করছে। রবি এটা আগে থেকেই বুঝতে পারছে এর পেছনে RAW তো আছে, কিন্তু RAW একা এসবের পেছনে নেই। এর বাইরেও কেউ আছে যাদের খুঁজে বের করতে হবে। রবি সব কিছু এখন অনেকটা বুঝতে পারছে। নির্বাচনকে সামনে রেখে RAW থেকে শুরু করে বাকি গোয়েন্দা সংস্থা নিজেদের মতো কাজ করে যাচ্ছে। রবি ফোনটা থেকে ডিলিট করা সব কিছু রিকভার দিল। 10 মিনিটের মধ্যে ডিলিট করা ফাইলগুলো থেকে এমন কিছু তথ্য পেল যা সব একত্র করলে বোঝা যাচ্ছে এই দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে আর অল্প কিছু সময় বাকি আছে, হয়তো সেটা নির্বাচন পর্যন্ত। এটা ভালো করে বোঝা যাচ্ছে সরকার পরিবর্তন না হলে দেশ ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যাবে। রাফিনের ফোন থেকে পাওয়া সব প্রমাণ একটা ফাইলে নিয়ে রবি নিজের সিক্রেট রুম থেকে বেরিয়ে আসে। নিজের রুম থেকেও বাইরে এসে রাশেদের পাশে বসতে বসতে বলে, দানবগুলোকে আবারও বের করতে হবে। রবির কথা শুনে রাশেদ তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আপু রুম থেকে বের হতে হতে কথাটা শুনে থমকে গেল। রবি আপুর দিকে তাকিয়ে কথা ঘুরিয়ে নিয়ে রাশেদকে বলল, তারপর আমাদের সাথে আর কোনো বিশ্বাসঘাতক আছে বলে মনে হচ্ছে নাকি? আমার তো আরেকজনকে সন্দেহ হচ্ছে টিমে। কি বলিস? নাম কি তার? ওর নাম সিফাত। আমার তার চলন কেমন যেন সন্দেহ হচ্ছে, আর কাউকে যেন সন্দেহ হয়নি। ওকে দেখছি তাকে। রবি আবারও নিজের রুমে চলে গেল। প্রায় সন্ধ্যা নেমে আসছে। আরও কিছু সময় অপেক্ষা করে রেডি হয়ে নিল। আজ পুরো আর্কের পুরনো ডিজাইন কাপড় পরে নিল। পুরো কাপড় রবির শরীর ঢেকে গেছে। হাতে তালুতে একপাশে ছোট্ট করে লেখা আরকে, মুখে সেই পুরনো মাস্ক যার একপাশে লেখা আছে আরকে। আগে জুতার কাছে ছুরি রাখত, এখন পিস্তল। হাতে একটা নতুন পিস্তল নিয়ে রবি সব কিছু ঠিক আছে কিনা দেখে নিল। তারপর নিজের ফোনটা পকেটে নিয়ে রুম থেকে বের হলো। রাশেদ তখনও সোফায় আরাম করে বসে আছে। রবিকে এই রূপে বের হতে দেখে বলল, কোথায় যাস এখন? আজ সব বেইমানদের শেষ করে দিব। আর তোকে বলেছিলাম লাই ডিরেক্টর সহ কিছু যন্ত্রের কথা, সেইগুলো কি রেডি করেছিস? হ্যাঁ, সবগুলো রেডি করা আছে। তুই একা না গিয়ে চল, আমিও তোর সাথে যাব। রাশেদকে বসিয়ে রেখে রবি বাসা থেকে বের হলো। স্পেশাল বাইকটা সকালে গোডাউনে রেখে আসছিল, তাই এখন ওই বাইক নাই। নর্মাল বাইকটা বের করে খুব দ্রুত গতিতে ড্রাইভ করে অল্প সময়ে পৌঁছে গেল। রবি যাওয়ার সাথে সাথে কয়েকজন বাইরে এসে দাঁড়ালো। রবি তাদের বলল চেয়ারে বেঁধে রাখা লোকগুলো ছাড়া বাকি সবাইকে বাইরে আসতে। কয়েক মিনিটের মধ্যে সবাই লাইনে দাঁড়ালো। সবাই আসছে কিনা জিজ্ঞেস করলো। রাশেদের খুব কাছের লোক তুষার জানালো সবাই আছে। রবি সবাইকে উল্টো দিকে ঘুরে দাঁড়াতে বলল। সবাই ফিরে যাওয়ার সাথে সাথে রবি বলল, এই সিফাত। রবির ডাক শুনে সিফাত ফিরতেই রবি তাকে কাছে আসতে বলল আর বাকিদের ফিরতে বলল। সিফাত কাছে আসার পর রবি সবার সামনে তাকে বলল, আমি এই পর্যন্ত কোনো বিশ্বাসঘাতককে ক্ষমা করিনি, তোকেও করব না, কিন্তু আমার কিছু প্রশ্নের উত্তর তোকে দিতে হবে। এখন বল, তুই কার কথায় আমার দলে এসেছিস? ভাই, সব যখন জেনে গেছেন তখন আমি সব বলবো, তবে তার আগে আমাকে কিছু করতে পারবেন না। বল তোর সব কথা। এখানে নয়, আমি সব কথা আলাদা করে বলতে চাই। এখানে বল তোর সব কথা। বলতে চাই। এখানে বললে এই টিমে সমস্যা হবে। আমি চাই এই টিমের যেন কোনো সমস্যা না হয়। সিফাতের কথায় রবি কিছুটা রহস্য পেল। রবি সিফাতকে সবার থেকে আলাদা করে নিল। রবি সিফাত কি বলতে চাই বলতে বলল। সিফাত বলা শুরু করলো, হয়, আমি এই দেশের কেউ না। আমার বাসা আসামে। আমি বর্তমানে ভারতের রতে আছি। এখানে যা হয় তা আমি তাদের কাছে পৌঁছে দিতাম, তবে সেসব আগে। এখন কোনো তথ্য দিই না তাদের। আমি এই দেশের তথ্য তাদের কাছে দিতে এখানে এসেছিলাম, কিন্তু এদের রাজনৈতিক নেতাদের অবস্থা দেখে মনে হলো দেশের মানুষ কষ্টে আছে। তাই আমি আস্তে আস্তে রকে তথ্য দেওয়া বন্ধ করে দিই। আমার জন্ম আসামে হলো আমি একজন মানুষ। আমি চাইনি মানুষ কোনোভাবে কষ্টে পড়ুক। আমি এই টিমে ঢুকে যাই আর তাদের দেওয়া তথ্যগুলো নিজের মধ্যে রাখি,
কিন্তু এখনকার তথ্য তারা চাইলে আমি বললে তেমন কোনো তথ্য হাতে আসেনি। আমি ভারতের হলেও মানুষের প্রতি আমার মনে একটা জায়গা আছে। বিশেষ করে লোকটা আমার মাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল, তার কথা খুব মনে পড়ে। মায়ের ব্যাপারটা খুলে বলো। আমার মা বাসায় ফিরতে গেলে একটা গাড়ি এসে মাকে ধাক্কা দেয়। কেউ এগিয়ে আসছিল না আমার মাকে বাঁচাতে। জানতে পারি বাংলাদেশে একজন লোক এগিয়ে আসছিল। সে আমার মাকে হাসপাতাল নিয়ে গিয়েছিল আর সব কিছু করেছিল সে আমার মায়ের জন্য। ডাক্তার বলে রক্তের কারণে মাকে বাঁচানো অসম্ভব হয়ে উঠেছিল। ব্লাড ব্যাংকে ব্লাড ছিল না, চারপাশে সবার কাছ থেকে রক্ত চেয়েও মিলাতে পারেনি। সেই বাংলাদেশের লোকটা রক্ত মিলে গেলে সে আমার মাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। সেদিনের পর থেকে আমি ওই লোকটাকে যতটা পেরেছি খুঁজেছি, কিন্তু তার কোনো ছবি না থাকায় পাইনি। এরপর থেকে আমি রতে থাকলেও বাংলাদেশের মানুষের পাশে থাকতে চেয়েছিলাম। হ্যাঁ, ওরা সবসময় দুর্বল রাষ্ট্রগুলোকে নিজের অঙ্গরাজ্য বানাতে চায়। এমনকি সামনের নির্বাচনের পর এদেশকে তারা অঙ্গরাজ্য বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছে। আমি বিভিন্ন মাধ্যমে আপনাকে আর রাষ্ট্র থেকে বোঝাতে চেয়েছি, কিন্তু প্রতিবারে আমি ভয় পেয়েছি যদি এসব বলি তাহলে হয়তো আমি আর আমার মায়ের কাছে ফিরে যেতে পারবো না, তাই বলিনি। আজ যখন সব কিছু জেনে গেছেন তখন সব বলে দিলাম। রতে সবাই সারাক্ষণ দুর্বলকে নিজের হাতে পুতুল বানাতে চায়, দুর্বলকে গিলে খাওয়া। তুমি এখন রতে কাজ করবে নাকি রতে থেকে আমার জন্য কাজ করবে? রতে সবাই সারাক্ষণ দুর্বলকে নিজের হাতে পুতুল বানাতে চায়, দুর্বলকে গিলে খাওয়া তাদের একমাত্র লক্ষ্য। আর তাদের হয়ে যারা কাজ করে নিজের দেশকে তাদের হাতে তুলে দিচ্ছে, সবাইকে নিরাপত্তা দেওয়া তাদের কাজ। আরও গুড, তাহলে তুমি আমার জন্য কাজ করবে আজ থেকে। এখন তোমার মৃত্যু হবে সবার সামনে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। শুধু একটু অভিনয় করবে মরার। চলো আমার সাথে রুমের ভেতরে। রবি সিফাতকে রুমে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আর কে কে আছে এই টিমে যারা রয়ের জন্য কাজ করে? আরও 2 জন আছে। রবি সেই 2 জনের নাম জেনে নিল আর সিফাতকে একটা রুমে নিয়ে গিয়ে সেখানে অপেক্ষা করতে বলল। রবি নিজের পিস্তল বের করে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করলো, যাতে সবার মনে হয় সিফাত শেষ। রবি বাইরে এসে সবাইকে বলে, আমার কাছে বিশ্বাসঘাতকের কোনো স্থান নাই। তারপর রবি সিফাতের বলা সেই 2 জনকে একসাথে ডাকলো। 2 জনের হাতেই পিস্তল ছিল। তারাও বুঝতে পারলো তাদের জীবন আজ শেষ হতে যাচ্ছে। শেষের দিকে এসে হলেও একটু বাঁচার চেষ্টা না করলে নয়। তারা 2 জন রবির কাছে আসতেই নিজের পিস্তল বের করে রবিকে একসাথে 2 জন শ্যুট করলো। রবি একটা মুচকি হেসে বলল, এটা বুলেট প্রুফ, তোদের এই বুলেটে কোনো কাজ হবে না। গুড বাই। রবি নিজের পিস্তল বের করে 2 জনের মাথায় শ্যুট করে দিল। 2 জনের মাথা ভেদ করে বুলেট বের হয়ে গেল। রবি সবাইকে আর একবার সাবধান করে বলল, বেঈমান মানে আমার কাছে খুব খারাপ একজন, তাই তার মৃত্যু অনিবার্য। সেখানে থাকা সব লোকেদের বলল যার যার কাজে চলে যেতে, আর কয়েকজন লোককে আলাদা করে নিয়ে রুমে গেল। যাদের রবি মোটামুটি চিনে তাদের নিয়ে রুমে গেল, সাথে সেই দেশদ্রোহীগুলো আছে রুমে। রবি তুষারকে বলল, এখানে আমি কয়েকজন ফরেন্সিক এক্সপার্ট আনতে বলেছিলাম আর লাই ডিরেক্টর আনতে বলেছিলাম, সবগুলো আলাদা রুমে রাখতে বলেছিলাম। এগুলো কোথায়? ভাই ওসব ওই পাশের রুমে। ওখানে সব রেডি করা আছে তো? জি ভাই, রাশেদ ভাই আমাদের যেভাবে বলেছিল সেভাবে রেডি করেছি আমরা। ওকে, তাহলে এখান থেকে একজন একজন করে ভেতরে পাঠাবে, আর ওখানে যাওয়ার আগে সবাইকে একটু একটু পানি খেতে দিবে, এমনিতে সবার অবস্থা খারাপ। জি ভাই, আপনি যেমন বলবেন। দেশদ্রোহীরাও সবাই এখানে আছে। মিশন 7 টিমের সাথে থাকা 2 জন আপাতত নেই। তারা হলো আফজাল আর মোস্তফা। এই 2 জন রবির কথা শুনেছি, তাই তারা বাড়িতে আছে, নয়তো অনেক আগে তাদের অবস্থা খারাপ হতো। একটা কথা না বলেই নয়, মিশন 7 নামের এই টিম যখন থেকে গঠিত হচ্ছে তখন থেকে রবি এই ব্যাপারে জানতো। আর আফজাল হচ্ছে রবির খুব পুরনো আর বিশ্বস্ত লোক। রবি আফজালকে মিশন 7-এ ঢুকতে বলেছিল, যাতে সেখানকার খবরগুলো পেতে পারে। রবির প্ল্যান মতো তাই হলো সব। কিন্তু মোস্তফার ব্যাপারে রবি কিছু জানে না। তারপরও রবির কথা মতো কাজ করার কারণে মোস্তফা বাসায় থাকতে পারছে। রবি সেই লাইফ ডিটেক্টর রুমে প্রবেশ করলো। সেখানে থাকা সবাই আরকেকে দেখে দাঁড়িয়ে গেল। রবি সবাইকে বসতে বলল, আর সেখানে দায়িত্বে থাকা লোকেদের জিজ্ঞেস করলো পরীক্ষা করা যাবে কিনা। তারা জানালো পরীক্ষা করার সব কিছু প্রস্তুত, আর তারাও এখন পরীক্ষা শুরু করতে চায়। রবি তুষারকে বলল একজন একজন করে পাঠাতে। তুষার একজনকে পাঠালো। এক্সপার্ট একজন এসে তাকে একটা চেয়ারে বসিয়ে সেই লাইভ ডিটেক্টরে বিভিন্ন পরীক্ষা শেষ করে অনেক তথ্য জানতে পারল। একের পর এক পরীক্ষা শেষ করে অনেক তথ্য তাদের কাছে থেকে জানা গেল। সবার পরীক্ষা শেষ করতে রাত 11টা মতো হলো।
সবার শরীরেও স্ক্যান করা হলো। যদি বাড়তি কিছু লুকানো থাকে তো সবার সব পরীক্ষা শেষ করে দুইটা বিষয় সামনে আসলো: দেশের সম্পদ পাচার করা আর অসাধু রাজনীতিবিদদের আবারও ক্ষমতায় আনা, আর দেশকে তাদের গোলাম বানানো। সবার তথ্য নেওয়া শেষে তুষারকে বলল ওদের ক্রস ফায়ার দিয়ে দিতে। সবাইকে উদ্দেশ্য করে রবি বলে, যারা দেশের সাথে, দেশের মানুষের সাথে বেইমানি করে তারা দেশদ্রোহী। আর কোনো দেশদ্রোহীকে বাঁচিয়ে রেখে দেশের ক্ষতি হোক সেটা আমরা কোনোভাবে মানতে পারছি না। রবি কথা শেষ করে তুষারকে ইশারা করতে তুষার সব লোকেদের মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলল, আর আপন টিমের লোকেদের পিস্তল রেডি করে টার্গেট ঠিক করতে বলল। তুষার কমেন্ট করছে, আর রেডি বলতে সবাই পিস্তল তাক করলো, অ্যাকশন বলতে সবাই ম্যাগাজিন টান দিল, আর ফায়ার বলার সাথে সাথে সম্মিলিত একটা আওয়াজ হলো। প্রথম রাউন্ডে 80 জন উপরে চলে গেল। 3 রাউন্ডের মধ্যে সব দেশদ্রোহীকে শেষ করে দিল। রবি সব ডাটাগুলো নিয়ে স্পেশাল বাইকটা নিয়ে বাসায় চলে এলো। তুষারকে বলে দিল লাশগুলো পুঁতে ফেলতে, নয়তো সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাবে। রবি বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেল। তাদের থেকে পাওয়া সব ডাটা নিয়ে অনেক দিন পর ডার্ক সাইডে ঢুকে পড়ল। সারা বিশ্বের সেরা সিরিয়াল কিলার আছে, আর যারা আগেও রবির জন্য কাজ করেছে সবাইকে এক করলো। বড় একটা টাকার অঙ্ক দিল। কাজের ব্যাপারে সবাইকে পরে জানাবে বলে সাইড থেকে বের হয়ে আসলো। রবি নিজের রুম থেকে বাইরে এসে ডিনার করতে বসে। রিহি, রাশেদ, আপুও সাথে আছে। সবাই যার যার মতো করে খাচ্ছে। আপুর বিষয়টি নিয়ে রবি এখনও রেগে আছে, তাই কোনো কথা না বলে খাচ্ছে। যে যার মতো করে ডিনার করে রুমে চলে গেল। রাশেদের জন্য আলাদা একটা রুম আছে। রবি গিয়ে ঘুমিয়ে গেল। দেশদ্রোহী সবাইকে শেষ করার পরেও আরও কিছু সদস্য আছে এই মিশন 7 টিমে। অবশ্য তাদের লিস্টও রবির কাছে আছে। সময় মতো রবি চিন্তা করলেও তাদের সবাইকে এক এক করে শেষ করে দিবে। সবাই গভীর ঘুমে নিমজ্জিত। রাত 2টা। রবি আস্তে ধীরে উঠে নিজের কম্পিউটার রুমে গেল। কিবোর্ডে অনেক মিনিট হাত চালানোর পর প্রবেশ করলো ড্রাগ সাইটে। বর্তমানে রবির বাসার পাশাপাশি 5 জন সিরিয়াল কিলার আছে, যাদের রবি ভালো করে চেনে। তারাও রবিকে চেনে, কিন্তু এটা জানে না রবি আর কে। রবি পাশাপাশি থাকা সিরিয়াল কিলার সবাইকে রাজনৈতিক নেতা যারা মিশন 7 এর সাথে ছিল তাদের ছবি দিল, আর সবাইকে বলে দিল কে কাকে মারবে। প্রথমে তারা রাজনৈতিক নেতার ছবি দেখে না করলেও রবি টাকার অঙ্কটা আরেকটু বড় করে। তারপর সবাই তাদের কাছে চলে যায়। রাত 3টায় রবি তখনও ডার্ক সাইডে বিচরণ করছে। হঠাৎ একজনের ছবি তার সামনে চলে আসে। রবি একটু মুচকি আসে। কয়েক মিনিট পর পর বাকিদের লাশের ছবিও চলে আসে। রবি যাদের ছবি দিয়েছিল সবার ছবি চলে আসে। মিশন শেষ করার পর রবি একটা ভাইরাস ডার্ক সাইডে ছেড়ে দেয়, যেটাতে লেখা ছিল মিশন সাকসেস। নিচে লেখা ওকে, ইয়েস আর নো। সবাই ইয়েস এ ক্লিক করে, সাথে রবির সাথে কথা বলে। কন্ট্যাক্ট করা সব কিছু ব্ল্যাক আউট হয়ে যায়। রবি ভাইরাসটা এমনভাবে বানিয়েছে ইয়েস বা নো না দিলে লেখাটা যাবে না, আর যে কোনো একটা দিলেই রবির সাথে তাদের হওয়ার সব কথা ব্ল্যাক আউট হয়ে যাবে। সবশেষে রবি ডার্ক সাইড থেকে লিভ নেয়। নিজের কম্পিউটারের রুম থেকে বের হয়ে রুমে এসে আবারও শুয়ে পড়ে। রবির কাজগুলো প্রায় সময় রাত 2টা থেকে 3টার মধ্যে করে থাকে। রবি প্রায় সময় রাত 2টা থেকে 3টার মধ্যে জেগে থাকে। 1 মাস হলো প্রায় মিশন 7 এর সদস্য শেষ। মাত্র কয়েকজন এখনও বাকি আছে, প্রায় 5 জন মতো, যারা এসবের একেবারেই মাস্টার মাইন্ড। তারা সোজা RAWর সদস্য। অনেকদিন আস্তানায় যাওয়া হয় না। রাশেদের পা একদম ভালো হয়ে গেছে, তাই রবি ভাবল দুজন একসাথে সিক্রেট আস্তানায় যাবে। সিক্রেট এজেন্টদের কাছে অনেক ভালো চলছে, তাই রবি তেমন যেত না। কিন্তু আজ রাশেদ আর রবি একসাথে যাচ্ছে। কালো রঙের জাপানি গাড়ি। রাশেদ ড্রাইভ করছে আর রবি পাশে বসে আছে। কিছু দূর যাওয়ার পর রাশেদ রবিকে জিজ্ঞেস করলো, আমার একটা কথা বারবার মাথায় ঘুরছে। কী কথা? এই যে সিফাত নামের একটা ছেলে ছিল যে রতে কাজ করে আমাদের ধোঁকা দিচ্ছিল, সে কি আসলেই মারা গেছে? কেন, তাকে আবার কোথাও দেখেছিস নাকি? কাল রাতে একজন আমাকে তার ছবি দিয়েছিল আর বলল ও নাকি এখনও ভারতে আছে। আসলে আমি যতজনকে আমার আস্তানায় মেরেছি বা তুই মেরেছিস সবার একটা করে ছবি আর ডাটা একটা ফাইলে রাখি, আর সেখানে থেকে একজনকে এসব তথ্য দিয়ে রাখি যাতে আমার কিছু হলে যাতে আমার কাছে রাখা সব তথ্য তোর কাছে পৌঁছায় যায়। এই চুপ থাক, তোর কিছু হবে কেন? আমি আছি না? আমার তো তোকে বেশি ভয় হয়, কখনো না জানি আমার গর্দান আলাদা করে দিস, হিসাব নাই। তোর এসব কিচ্ছু হবে না। তা বল, সিফাতের ব্যাপারটা কি? ও হ্যাঁ,
আমার সিক্রেট ওই লোক নাকি শিবাতকে বারোতে দেখেছে। এটা সে কাল রাতে আমাকে জানালো। শিবাত এখন আমার হয়ে কাজ করে। কি বলিস? আর কে কে আসে এমন? আফজলকে তো চিনিস, মিশন সাথের সাথে ছিল, সে আর মুস্তফা। হ্যাঁ, তারা তো এখন বাসায় আছে মনে হয়। ওখানে আফজল আমার লোক, আমি তাকে মিশন সাথে ঢুকিয়েছি, আর আমার কথা মতো সে সব কাজও করছে। এখন মুস্তফাকে দেখে রাখতে হবে, বাকিদের আমি সামলে নিব। কি প্ল্যান? হ্যাঁ বস। দেখতে হবে না এটা আর কে। রবি আর রাশিদ কথা বলতে বলতে জঙ্গলের পাশ দিয়ে ছোট রাস্তা ধরে বেশ কিছু দূরে ভেতরে গিয়ে থামলো। এত ভেতরে চলে গেল যে চারপাশে ঘন জঙ্গল ছাড়া আর কিছু নেই। ভেতরে আর গাড়ি যাবে না, তাই দুজন নেমে হাঁটতে শুরু করলো। কিছুটা ভেতরে গিয়ে একটা গাছের নিচে ছোট একটা টিনের মতো কিছু একটা দেখলো। সেটা উল্টো করতেই একটা সুড়ঙ্গ দেখতে পায়। রবি আর রাশেদ সুড়ঙ্গ ধরে ভেতরে চলে যায়। কিছুটা গিয়ে একটা খোলা জায়গায় এসে থামে। চারপাশে তাকিয়ে দেখে সব কিছু একরকম। রবি সোজা বাম পাশের পথ ধরে কিছুটা ভেতরে গিয়ে একটা দরজা খোলে। আরও ভেতরে গিয়ে সেই কাঙ্ক্ষিত রুমে প্রবেশ করে। রবি যাওয়ার সাথে সাথে সবাই দাঁড়িয়ে যায়। রবি হেঁটে হেঁটে একটা জিনিস দেখছে। সবাই বলছে কোনটা কতদূর তৈরি করা হয়েছে আর কতটুকু তৈরি করতে হবে। রবি তাদের জানালো, আমাদের বড় একটা মিশন আছে, যেটা ভারতের রাওয়ের বিরুদ্ধে। তাদের 5 জন রাও এই দেশকে তাদের মতো করে হাতের পুতুল বানাতে চায়। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই টিমকে শেষ করতে হবে। সাথে আর যারা এই দেশের রাজনীতি নিয়ে ব্যবসা করছে তাদেরও শেষ করতে হবে, কারণ সরাসরি রাওয়ে এসে এখানে কাজ করে না। তারা আমাদের দেশের বড় বড় রাজনৈতিক নেতাদের দিয়ে এসব কাজ করায় আর প্রলোভন দেখায় ক্ষমতা টিকিয়ে রাখার। যেখানে আমরা ভোট না দিলে তারা জয়ী হতে পারবে না, সেখানে রাও তাদের আগের রাতে ভোট করে ফেলার প্ল্যান বানায়। আমাদের দেশে যেসব ভারতে পাচাটা গোলাম আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদেরকে এমনভাবে শেষ করতে হবে যাতে পরবর্তীতে কেউ দেশকে অন্য দেশের গোলাম বানানোর সাহস না করে। রবির কথা শুনে মাঝখান থেকে একজন বলে উঠল, এখন আমাদের কি করতে হবে? সবাই রবির দিকে তাকিয়ে আছে। রবি কিছু বলবে যা দেশকে গোলামির হাত থেকে রক্ষা করবে। অবশ্য মাঝখানের প্রশ্নটা যদি রাশেদের লোকেরা বা রবির কোনো লোক করতো তাহলে খুব খারাপ হতো, কারণ রবি মাঝখানে কথা বলা পছন্দ করে না। কিন্তু এখানে রবি ভিন্ন। সে এখানে সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে, তাই প্রশ্ন করার সাহস করে সবাই। আর এখানে কেউ প্রশ্ন করলে রবিও ভালো লাগে। রবি আবার বলল, এখন আমাদের হাতে অল্প কিছু সময় আছে। যারা দেশের সাথে বেইমানি করছে তাদের যত দুর্বল পয়েন্ট আছে আর যত খারাপ কিছু আছে সব কিছু আমাদের খুঁজে বের করতে হবে। আর নির্বাচনের আগে সব কিছু এমনভাবে মিডিয়ার সামনে নিয়ে আসতে হবে যাতে করে তাদের নিজের দলের লোকেরাও ঘৃণা করতে বাধ্য হয়। প্রয়োজনে আমাদের কিছু মিথ্যা জিনিস ছড়িয়ে দিতে হবে যাতে করে মানুষ সেগুলো বিশ্বাস করে। আর এসব রক্ষক নামক ভক্ষককে যেন দেশের কুকুরও ঘৃণা করে, সেই ব্যবস্থা করতে হবে। আমি সবাইকে এখন ফাইল দিব, সবাই সব কাজ বাদ দিয়ে আমার দেওয়া কাজে লেগে পড়বেন। আমি জানি এখানে সবাই কম্পিউটার ডার্ক সাইটে হ্যাকিংয়ের ব্যাপারে এক্সপার্ট। সবাই এখন আমার দেওয়া ফাইল থাকা তথ্যগুলো দিয়ে সবার ফোন হ্যাক করবেন। ফোনে ইউজ করা সব কিছুতে অ্যাক্সেস নিয়ে নেবেন, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব কিছুর অ্যাক্সেস নেবেন। আর তার ভেতরে থাকা সব ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করবেন। সবাইকে 2 ঘন্টা সময় দিলাম, কাজে লেগে পড়েন। রবির কথা শেষ হওয়ার আগে সবাই কম্পিউটারে বসে গেল। রবির সেখানে একটা পার্সোনাল কম্পিউটার আছে, আর রবি সেটাতে বসে ফাইলটা সবার কাছে দিয়ে দিল। ফাইলে ঢুকতেই সবাই ছবি দেখতে পেল, আর ছবিতে থাকা লোকগুলোর ফোন নাম্বার দেওয়া আছে নিচে। আর ওই নাম্বারে থাকা ফোনটা সবার আগে হ্যাক করতে হবে, তারপর তাদের গোপন সব কিছু বাইরে নিয়ে আসতে হবে। আর এসব করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা রবিকে বলতে বলল। রবি এই কাজ করার জন্য তার লোকেদেরও কাজে নামিয়ে দিল। রাজনৈতিক বড় নেতা অনেকের সিকিউরিটি ভালো থাকবে, তাদের ফোন, ল্যাপটপ, কম্পিউটার হ্যাক করা একটু কষ্ট হবে। সময় অল্প, কাজ বেশি, তাই রবি নিজের লোকেদের কয়েক জায়গায় পাঠিয়ে দিল। সবার হাতে একটা করে
ডিভাইস, যে ডিভাইস দিয়ে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকা সব কম্পিউটার ফোনের অ্যাক্সেস রবির লোকেদের হাতে থাকা ডিভাইসে চলে আসবে। আর ওই ডিভাইস সোজা রবির কম্পিউটারের সাথে কানেক্ট করা। দীর্ঘ 1 ঘন্টা হলো প্রায় সবার কম্পিউটার ফোনের অ্যাক্সেস এখন রবিও তার সিক্রেট এজেন্টদের কাছে। এ যেটা বুঝতেছে না রবি সেটা তাকে বুঝিয়ে দিচ্ছে। 1 ঘন্টা শেষ হলে টার্গেট করা সব লোকের গোপন সব কিছু রবির হাতে চলে আসে। সব প্রমাণ হাতে আসতেই রবি আরও একটা লিস্ট তৈরি করলো, যেটা দিয়ে কখন কার তথ্য জনগণের সম্মুখে নিয়ে যাবে সেটা ঠিক করলো। কালকে একজনের বিষয়ে সবার সামনে নিয়ে যাওয়ার প্ল্যান করলো, যে দেশের সাথে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে আসছে। রবি রাত 2টার দিকে ঘুম থেকে উঠে একটা সাইট তৈরি করলো, যেটার নাম দিল রাজনৈতিক আড়ালে। রবি এই সাইটটি বানালো রাজনৈতিক আড়ালের নেতারা কী করে সেসব বিষয় প্রকাশ করতে। এই সাইটটি বানাতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। সাইটটি খুব সিকিউর করে বানালো, যাতে কেউ চাইলেও অ্যাক্সেস নিতে না পারে আর না কেউ সাইটটি নষ্ট করতে পারে। সব কিছু বিবেচনা করে রবি সাইটটির কাজ সম্পূর্ণ শেষ করলো। সাইটের সম্পূর্ণ কাজ শেষ করে রবি টার্গেট করা সেই নেতার একটা ভিডিও ছেড়ে দিল। তারপর রবি ঘুমিয়ে গেল। রবি ভাবলো ভিডিওটা অসময় দেওয়ার জন্য ততটা মানুষের কাছে যাবে না। সকালে রিহির চিল্লাচিল্লিতে রবির ঘুম ভাঙে। চোখ মুছতে মুছতে ওঠে রবি আর রিহিকে জিজ্ঞেস করে, কি হয়েছে সকাল সকাল এত চিল্লাতে, কে বলেছে? তো চিল্লাবো না? তুমি বলেছিলে সকালে আমাকে নিয়ে ঘুরতে যাবে। কই সকাল সকাল ঘুম থেকে উঠবে, তা না করে পরে পরে ঘুমাচ্ছ? তাই বলে এত চিল্লানোর কি আছে? আস্তে ধীরে ডাকলেই তো হয় নাকি? রবির কথা শুনে রিহি আরও রেগে গেল। তার মন চাচ্ছে সেই আগের মতো রবির চুল ছিঁড়ে ফেলতে, কিন্তু আপু নিষেধ করার পর রিহি কিছুটা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। তা না হলে এতক্ষণে রবির চুলের 12টা বেঁচে যেত। রিহি এবার রবিকে জোর গলায় বলল, অনেক ডাকছি, তুমি 2 পাশে বালিশ দিয়ে যেভাবে ঘুমাচ্ছ, তোমার কানে কি কথা পৌঁছায়? আচ্ছা উঠতেছি। তাড়াতাড়ি উঠে নাস্তা করতে এসো। রবি উঠে ফ্রেশ হতে চলে গেল। ফোনটা হাতে নিয়ে নাস্তা করতে চলে যায়। প্লেটে কি দিচ্ছে কি দিচ্ছে না এসব না দেখে ফোনের দিকে তাকিয়ে আছে। আপু সব কিছু আনছে। রিহির ইচ্ছা করছে রবিকে কয়েকটা বকা দিতে। নাস্তা না করে খালি ফোনের দিকে তাকিয়ে আছে। আরও কিছু সময় পর রিহি বলল, এ ভাইয়া। আর কিছু বলার আগে রবি রিহির দিকে অগ্নি চোখে তাকালো। এইদিকে আপু এসে বসতে বসতে রিহির কথাটা শুনে বসতে গিয়েও দাঁড়িয়ে গেল। রবির অগ্নি চোখ দেখে রিহির চোখে পানি এসে গেল, গলা শুকিয়ে গেল। এর আগে রিহি কখনো রবিকে এভাবে রাখতে দেখেনি। আজ হঠাৎ রিহির এই ভাইয়া কথাটা শুনে যে পরিমাণ রাগ হলো, রিহি